আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হাতঘড়ি বলছে রাত ৩:১৩। রাতের হাইওয়ে আর জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যাচ্ছে চারিদিক। অজস্র শেয়ালের শরীর ঠান্ডা করে দেওয়া কান্না আর অসংখ্য হায়নার বিকট খ্যাকখ্যাকানি হাসির এই মিশেল যেন মাঝরাতের অশনি সংকেত। যেন এই গভীর রাতে কোনো এক জঙ্গলে রাক্ষসী জেগে উঠে শুরু করেছে তার অট্টহাসি। ফিরছি ভাগলপুর থেকে। নিমন্ত্রণ রক্ষা করে বেরোতে বেরোতে রাত হলো অনেক। বিহার বর্ডার পেরিয়ে ঝাড়খণ্ডে ঢুকে গোড্ডা অব্দি ঠিক ছিল সব। এরপর বাঁদিক মুড়ে হাইওয়ে নিতেই চারিদিক ঝিমিয়ে এলো ক্রমশ। তারপর দালদালি পেরিয়ে মায়া পাহাড়ির জঙ্গলের রাস্তায় পড়তেই মুহূর্তের মধ্যে চরাচর ঢেকে গেল এক নিশ্ছিদ্র অন্ধকার সমুদ্রে। চারিদিকে ম ম করছে পাকা মহুয়ার গন্ধ। রাস্তায় অন্য কোনো গাড়ি বা মানুষের চিহ্ন মাত্র নেই। রিয়ার ভিউ মিররে চোখ রাখি। মাঝে মাঝে জ্বলে ওঠা ব্রেক লাইটের রক্তাক্ত আভা পেরিয়ে স্রেফ অসীম অন্ধকার। আর সে অন্ধকার যেন ছুটে আসছে আমার পেছনে। চোখ সরিয়ে উইন্ডশিল্ড দিয়ে ওপরে তাকাই। অমাবস্যা গেছে আগের দিনই। চাঁদহীন আকাশ। ব্রহ্মাণ্ডের সব অন্ধকার নিয়ে যেন গোটা মহাকাশ নেমে আসছে গিলে খেতে আমাকে। যেন পৃথিবীতে কেউ কোথাও বেঁচে নেই আর। ঠিক এর পরক্ষণে ঘটল আরো অদ্ভুত একটা ব্যাপার। গ্রীষ্মকাল, ভরা জ্যৈষ্ঠ, অথচ এই জঙ্গল চত্বরে ঢোকাই স্তক মিনিট কয়েকের মধ্যে গাঢ় ঠান্ডায় ছেয়ে গেল চারিদিক। সঙ্গে ঘন কুয়াশা, যেন ভরা মাঘ। আমি গাড়ির কাঁচ তুলে রীতিমতো কাঁপছি তখন। এসব কি হচ্ছে? ইতিমধ্যে আরো কিছুটা এগোতেই শুরু হলো নারকীয় ওই জান্তব শব্দস্রোত। উফ, সে কি ভয়ঙ্কর আওয়াজ! স্টিয়ারিং এর গ্রিপ আমার ঠান্ডা দুহাতের ঘামে ততক্ষণে ভিজে উঠেছে। মনের ভেতরে অজান্তেই যে একটা চাপা আতঙ্ক ও ভয়ে ছেয়ে গেছে সেটা বেশ টের পাচ্ছি। কিন্তু কিসের আতঙ্ক, কিসের ভয়? উত্তর পাই না, বরং অ্যাক্সেলারেটরে আরো জোরে চাপ দিই। আমার সাদা রঙের অ্যাম্বাসেডর ক্লাসে গর্জে ওঠে। স্পিডোমিটার ঊর্ধ্বমুখী। অ্যাক্সেলারেটরের উপর চাপ বাড়াই ক্রমশ। এবার আর একটা নতুন শব্দ কানে আসি। কয়েকশো ঘুঙুরের সমবেত আওয়াজ, সঙ্গে জঙ্গলের গাছপালা মুড়িয়ে কাদের যেন এগিয়ে আসার শব্দ। যেন জঙ্গলের গভীর থেকে কয়েকশো নর্তকী উন্মাদিনীর মতো দৌড়ে আসছে হাইওয়ের দিকে, আমার দিকে। সঙ্গে সঙ্গে চারিদিক ছেয়ে যায় একটা বিশ্রী মরা পচা গন্ধ। কাজবন্ধ গাড়ির ভেতর অব্দি ঢুকে আসছে সেই গন্ধ। গা গুলিয়ে ওঠে। কিন্তু আতঙ্কের এই নতুন সংযোজনে ধাতস্থ হওয়ার আগেই এবার ঘটে যায় ঘটনাটা। শত ঘুঙুরের শব্দের উৎস বুঝতে আমি রাস্তার ডান দিকে জঙ্গলের দিকে তাকাই। কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ি। আর ইতিমধ্যে সজোরে কি একটা যেন এসে প্রচণ্ড আওয়াজ করে আছড়ে পড়ে আমার গাড়ির উইন্ডশিল্ডে, সঙ্গে কাঁচ ভাঙার আওয়াজ। ঘটনার আকস্মিকতায় আমি সজোরে ব্রেক চাপি। ততক্ষণে সামনের উইন্ডশিল্ডের দিকে আমার চোখ গেছে। মুহূর্তে শরীর জমে যায়। বিস্ফারিত চোখে দেখি চির খেয়ে যাওয়া উইন্ডশিল্ডের ওপর আছাড় খেয়ে পড়ে আছে আস্ত একটা কাটা হাত। মানুষের হাতটা সদ্য ছিঁড়ে খাওয়া যেন, বীভৎসভাবে। কনুইয়ের কাছ থেকে বেরিয়ে আছে হাড়, ঝুলছে কাঁচা দগদগে মাংস, আর রক্ত। উফ, সে কি রক্তস্রোত! রক্তে ভেসে যায় উইন্ডশিল্ড। কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে আর, স্রেফ কাটা হাত আর রক্ত। ভাঙা কাচের ফাঁক দিয়ে সেই রক্তের ফোয়ারা এসে ছোটে আমার মুখে, গায়ে। পুরো ব্যাপারটা ঘটে যায় সেকেন্ডের মধ্যে। গাড়ি তখনও থামেনি। অসহায়ভাবে ব্রেক কষে যাচ্ছি তখন আমি। ইতিমধ্যে প্রচণ্ড একটা আওয়াজ। গাড়ির সামনে বনেটে কিছু ভারী জিনিসের সজোরে ধাক্কা। প্রচণ্ড শব্দ করে থেমে যায় গাড়িটা।
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের লেখা লোভ। অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৯২ সালের ১১ই জুন। অভিনন্দন চলচ্চিত্র পরিচালক, লেখক, ইলাস্ট্রেটর এবং গ্রাফিক আর্টিস্ট। অভিনন্দনের প্রথম ছবি মানিকবাবুর মেঘ দেশে বিদেশে বিশেষভাবে সমাদৃত হয়েছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি পেয়েছে শ্রেষ্ঠ এশিয়ান ফিল্মের খেতাব। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি অভিনন্দন গত প্রায় ১.৫ দশক ধরে লিখেছেন বহু ছোট গল্প, এঁকেছেন ও ডিজাইন করেছেন অজস্র বিজ্ঞাপন, পোস্টার ও প্রচ্ছদ। সানডে সাসপেন্সে এর আগে অভিনন্দনের ৩টি গল্প আপনি শুনেছেন: রূপকথা, প্রেত পার্বণ এবং ঘনিয়ে এলো ঘুমের ঘোর। এছাড়াও দেখেছেন বঙ্কুবাবুর বন্ধু মোশন কমিক ভিডিও এবং অজস্র গল্পের পোস্টার ডিজাইন। শুরু হচ্ছে লোভ। बुधवा दुगो चाय लेकर के आना। हाँ बाप बताइए, लॉरी कब से गायब है? जी परसों से। परसों मने कि 21 तारीख। ठीक है, तो माल क्या था उसमें? जी वो इलेक्ट्रिकल पार्ट्स था साहब। कैसा पार्ट्स? लेद मशीन का साहब। वो लॉरी का मॉडल नंबर याद है आपको? मॉडल नहीं, मतलब वो कितना चक्का वाला था? जी 6 चक्कर वाला। ड्राइवर का नाम क्या हुआ? जी कलिया। पूरा नाम? कलिया महातो। कालिया महतो। दिखने में कैसा है? जी लंबा चौड़ा, काला, आंख लाल, बड़ा मूछ और बड़ा बड़ा बाल, भयंकर। अच्छा ठीक है ठीक है, इसका कोई कागज उगज है आपके पास? जी अच्छा, ये कालिया का चालान उलान का कुछ कागज है कि नहीं आपके पास? ओह हाँ हाँ जी जी ये लीजिए। बंगाल से? ठीक, और साथ में कौन था? जी उसका वो लड़का खलासी। खलासी का नाम क्या हुआ? नाम तो नया? नया नहीं, वो देखे थे उसको पहले 2-1 बार। उसका गांव का ही है। हाँ याद आया बाबू, वो शिबू नाम था शायद से। खलासिया का पूरा नाम क्या है? पूरा 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 नाम तो नहीं। उमर माने कि देखे में कितना बच्चा था? बचा था साहब, कितना? 19-20 कुछ। ये कालिया लॉरी लेके कब तक निकला था आपके कमीशन ऑफिस से? यही कुछ 8 साढ़े 8 बजे। 8:30? एक सेकंड, क्या 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 साहब? आपका डिलीवरी किधर था, क्या बताए थे आप? जी जाफरगंज। और ये किधर से वो करके आता है? बंगाल में मुर्शिदाबाद। फरक्का, बंगाल। ये डिलीवरी कब था? जी वो परसों सुबह को ही। माने कि ओवरनाइट ट्रिप था ना? जी क्या बात है महाराज, फिर भी आप रिस्क ले लिए हैं? नहीं, मतलब हम लोगों का कारोबार तो रात को ही। क्या हो गया साहब? आपको पता नहीं है क्या? क्या? माया पहाड़ी का नाम सुने हैं? माया पहाड़ी? वो किधर? ये जो बख्तियारपुर का कमीशन ऑफिस से फरक्का जाने का एक ही रूट है, उन्हें से झारखंड का माया पहाड़ी होकर के जो बड़का रास्ता जाता है, वो आपको उसके बारे में नहीं पता है क्या? जी झारखंड का बड़ा रास्ता। हाँ वो क्या बात क्या है साहब? ओ, आपको लगता है कि पता नहीं है ये सब? वो रास्ते में अंधेरा होने के बाद कोई गाड़ी नहीं जाता है। आज 1 साल के ऊपर हो गया ये सब नाटक चालू है। मतलब कि शाम के बाद वो एरिया में कोई भी लॉरी या ट्रक एक बार अंदर गया तो बाहर नहीं आता है। अगले दिन सुबह में गाड़ी तो मिल जाती है, लेकिन ड्राइवर और खलासी लोग गायब। गाड़ी खड़ी हुई मिलती है रास्ते के ऊपर। गजब भूतिया कांड है भाई। भूत। अच्छा चलिए मक्खनलाल जी, आप एक काम कीजिए कि आप रुकिए इधर, चाय पानी पी लीजिए। और इलाका गोड्डा थाना में पड़ता है, हम उधर टेलीफोन लगा करके देखते हैं परसों वो एरिया में कोई नया लॉरी मिला है कि नहीं। ठीक है ना? मेहरबानी साहब। हाँ ठीक है। अच्छा, इस लॉरी का नंबर एक बार फिर से बताइएगा तो, क्या था? ঘটনা বছর 23 আগের। যে সময়ের কথা হচ্ছে সে সময়ের পূর্ব ঝাড়খণ্ডের জঙ্গল ঘেরা অঞ্চল আজকের মতো উন্নত নয়। ওই সময় জুড়ে অদ্ভুত একটা ব্যাপার ঘটছিল ঝাড়খণ্ডের মায়া পাহাড়ি অঞ্চলে, মূলত হাইওয়ে লাগোয়া নিঝুম জঙ্গল এলাকায়। উত্তরপ্রদেশ কিংবা বিহার থেকে যেসব মালবাহী লরি ওই রুটে পশ্চিমবঙ্গের দিকে আসত, তাদের একমাত্র রাস্তা বলতে ছিল ওই জঙ্গল ঘেরা হাইওয়ে।
ওই রুটে তখন লরি ছাড়া বাস, স্থানীয় ট্রেকার কিংবা প্রাইভেট গাড়ি সেরকম চলত না। মূলত মালবাহী লরির যাতায়াতই ছিল বেশি। আর সেসব মালবাহী লরি রাতের অন্ধকারে দালদালি পেরিয়ে এই মায়া পাহাড়ির নির্জন জঙ্গল এলাকায় ঢুকে পড়লে ঘটত সেই অদ্ভুত ঘটনা। জঙ্গল লাগোয়া রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে রেখে লরির ড্রাইভার খালাসিরা সব কর্পূরের মতো উবে যেতে লাগলো রাতকে রাত। স্রেফ সকালবেলা দেখা যেত লরি জেকে সেই পড়ে আছে। মালপত্র যে চুরি গেছে বা ডাকাতি হয়েছে তাও নয়, সব জেকে সেই। স্রেফ লরির চালক ও খালাসি যেন মিলিয়ে গেছে শূন্যে। যেন লরি ছেড়ে তারা কাছাকাছি কোথায় গিয়েছে, এই ফিরে আসবে। কিন্তু হাজার খুঁজেও তাদের কোথাও পাওয়া যেত না। ভোজবাজির মতো তারা হাওয়া হয়ে যেত, যেন অজানা কোনো মন্ত্র বলে। লরির মালিকেরা পুলিশের সাহায্য নিয়ে বহু খোঁজ করেও ড্রাইভার ও খালাসিদের খোঁজ পেত না। তারা কখনো বাড়িও ফিরে যেত না, আছে থেকে স্রেফ নেই হয়ে যেত। এভাবেই কাটতে লাগলো সময়। আর একের পর এক এই এক ঘটনার পুনরাবৃত্তিতে বছর খানেকের মধ্যে এলাকাটা ভুতুড়ে বলে রটে গেল লোকমুখে। রাত হলে পরে যারা এই জঙ্গল এলাকার কুখ্যাত ব্যাপারটা জানত, কোনো মতেই কোনো লরিওয়ালা ও মুখ হতো না। সূর্যের আলো থাকা অবধি যানবাহন চলাচল হতো। আর বাইরের যে লরিওয়ালা রাতের অন্ধকারে অজান্তে ঢুকে পড়ত এই এলাকায়, তাদের আর এই জঙ্গল ছেড়ে বেরোনো হতো না। শুধু তাদের লরি পড়ে থাকত জঙ্গল লাগোয়া রাস্তার ধার ঘেঁষে। পুরো ব্যাপারটা শুনতে উদ্ভট ও আজগুবি শোনালেও এসব মোটেই গল্প কথা নয়। এ ঘটনা যার জীবনের নিজস্ব অভিজ্ঞতা, যার মুখ থেকে এ ঘটনা আগাগোড়া আমি শুনেছি ও জেনেছি, সে যেভাবে আমাকে শুনিয়েছিল সেভাবেই বরং শুরু করি। এ কাহিনী শিবু ওরফে শিবনাথ বিশ্বাসের, পেশায় খালাসি। তার সঙ্গে আমার আলাপ ওই সময়ে। তখন তার বয়স বছর 21। যদিও প্রথম আলাপে তাকে দেখে অন্তত 80 ঊর্ধ্ব বৃদ্ধ বলেই ভেবেছিলাম। কিন্তু দৃশ্যত শরীরের বয়সে সে বৃদ্ধ হলেও তার আদতে বয়স তখন 21। ব্যাপারটা শুনতে খটকা লাগলেও এটাই সত্য, এবং সে প্রমাণ আমি পেয়েছিলাম। যুবক শিবুর শরীরের বয়স যে এক রাতের ব্যবধানে 21 থেকে 4 পেরিয়েছিল প্রায়, তার চোখের সামনে না দেখলে আমি বিশ্বাস করতুম না। যা হোক, রহস্য না বাড়িয়ে শুরু থেকে শুরু করা যাক। আরে আজকেও সেই শাকসেদ্ধ? তা কি হবে? রোজ রোজ সব খাওয়া যায়? আরে কি চাই? মাংস পোলাও? আরে বাবা, একটু ডিমও তো। কে আনবে বাপ? আরে আরে কি 20 বছরের দামড়া খাসি বসে বসে খাবে, আর বুড়ো বাপ ভ্যান চালিয়ে গলায় রক্ত তুলে ওনার জন্য ডিম আনবে, আর দাসী মা রেঁধে খাওয়াবে। কি পেয়েছিস? আরে ধ্যার, সেই এক প্যান প্যানি নাটক। নাটক? বাবাকে কে বলেছিল ভ্যান চালাতে? ইচ্ছে করে একটা ভিখিরির জীবন। শিব! কি শিবু, বেশ করবো বলবো। মান নেই, ইজ্জত নেই, ভ্যান চালায় নাকি? ঘেন্না ঘেন্না। বেরো দূর হ্যাঁ বলে দিচ্ছে কিন্তু শিব। তুই শালা, কি হলো তোমার শাকসেদ্ধ? রংচটা কলাই করা সাদা থালা টান মেরে ছুঁড়ে ফেলে দেয় শিবু। পাতের ভাত শাক ছড়িয়ে পড়ে সিমেন্ট চটা এবড়ো খেবড়ো মেঝেতে। মাথায় হাত দিয়ে বসে থাকে শিবুর মা। ওদিকে শিবু ঝড়ের বেগে বেরিয়ে যায় তাদের বস্তির ঘর ছেড়ে। তাপ্পি দেওয়া টিনের দরজা কোকিয়ে ওঠে। ছিটকে পড়া কলাই করা থালাটা সশব্দে পাক খেতে খেতে থিতু হয় মেঝেতে। শিবু হন্তদন্ত হয়ে সোজা চলে আসে হাটতলার ভ্যাজকার চায়ের দোকানে। তার চোখ কান গরম। বেঞ্চে বসে সে তাকিয়ে থাকে উল্টো দিকের খাসির মাংসের দোকানের দিকে, লিয়াকত চাচার দোকান। এই বেলাতেও একটা বড় রান ঝুলছে, মাংস এখনো টাটকা। শিবুর জিভের তলা ভিজে ওঠে। ইতিমধ্যে একটা লাল রঙের মোপেড এসে থামে। সিট থেকে নামে কালিয়া মাহাতো। শিবুর বুকের ভেতরটা কেমন করে ওঠে উত্তেজনায়। কালিয়া লরি চালায়, 6 চাকার লরি, পুরনো মডেল, মজবুত খুব। টাটা 1210, রাক্ষসে গাড়ি। সারা ইন্ডিয়া কালিয়ার ঘোড়া। সে কত গল্প। তাছাড়া কালিয়ার নানা বদনাম আছে। সে নাকি নানা কুকীর্তির সাথে জড়িত, কিন্তু ঠিক কি যে তার কুকীর্তি তা ঠিকমতো কেউ বলতে পারে না।
শুধু সবাই জানে যে কালিয়া মাহাতো অন্ধকার জগতের লোক, আর সেখান থেকেই তার এত টাকা। কালিয়া বিপত্নিক, দুটো বিয়ে। প্রথম জনকে নাকি সে নিজেই গুম করেছিল। সে ছিল ভারী সুন্দরী, ফর্সা, গোলগাল, বিহারের মেয়ে। কালিয়া সাংঘাতিক মারধর অত্যাচার করত। তারপর একদিন রাগের মাথায় নাকি সে তার নিজের বউকে খুন করে রাতকে রাত লাশ গায়েব করে দেয়। কেউ কেউ বলে বডি লুকোতে সে নাকি নিজেই খেয়ে ফেলেছিল আস্ত লাশটাকে, তারপর সব হাড়গোড় পুঁতে দিয়েছিল তার বাড়ির পেছনের পুকুরে। রটনা, পাড়াগাঁয়ের দিকে যেরকম কথা ছড়িয়ে থাকে আর কি। যা হোক, এত কিছুর পরও থানা পুলিশও নাকি কালিয়াকে ছুঁতে পারে না। সবই নাকি কালিয়ার কেনা। এর বছর খানেকের মধ্যে ফের বিয়ে। পরের বউটাও সুন্দরী, বাঙালি, প্রতিবেশী গ্রামের। তার সঙ্গেও একই অত্যাচারের কাহিনী। মারধর, কাটাকাটি, বিড়ি সিগারেটের আগুন দিয়ে চামড়ায় ঘষা। কয়েক বছর এমনভাবে চলার পর একদিন রাতে গাড়ির ডিজেল ঢেলে কালিয়া নাকি জ্যান্ত জ্বালিয়ে দেয় এই বউকেও। সে রাতে সেই জ্বলন্ত বউয়ের আর্তনাদ শুনেছিল গোটা পাড়া। তখন শিবু ছোট, তবে সে চিৎকার, হাহাকার শিবুর এখনো মনে আছে। পরের দিন পোড়া কয়লার মতো জ্বলে গুটিয়ে যাওয়া দেহটা দেখতে গোটা এলাকা ভেঙে পড়েছিল। কালিয়া তখন নির্বিকারভাবে লুঙ্গি পরে বসে খৈনি ডলছে। এরপর আর সে বিয়ে করেনি। এত বড় বাড়িতে সে একাই থাকে। তবে এসব জানা সত্ত্বেও ওসব পাত্তা দেয় না শিবু। তাতে কি, কালিয়ার অনেক টাকা, এই এলাকার সবচেয়ে বড় লোক সে। আর শিবুর কাছে এটাই আসল বিষয়। কালিয়ার ক্ষমতা আর টাকা পয়সার জৌলুস তার ঠাটে বাটে ঝকঝক করে। যখনই তাকে রাস্তাঘাটে দেখা যায়, শিবু হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে, বুক ধুকপুক করে ওঠে। কালিয়া মিঠুনের মতো চুল রাখে, বাঁ হাতের কোড়ে আঙুলের বড় নোখ, তাতে নীল পালিশ, লাল টকটকে, গলায় সোনার চেন, চকচকে। কালিয়াকে দেখলেই শিবুর চোখ চকচক করে। সেও একদিন কালিয়ার মতো হতে চায়। কালিয়া শিবুর হিরো। তার খুব স্বাদ সে কালিয়ার সাথে কাজ করবে, বেশ, তার খালাসি হবে, গাড়ি চেপে সারা দেশ ঘুরবে, তারও টাকা হবে, সেও মাংস খাবে, পাকা বাড়ি তুলবে, ঠাট দেখাবে। লিয়াকত চাচা পুরো রাংটা নামিয়ে কাটতে থাকে। কালিয়ার বাড়িতে আজ তাহলে মাংস হবে। হওয়ারই কথা, টাকা যার, মাংস তা। শিবু নিজের কথা ভাবে, কতদিন মাংস খায়নি সে। আহা, মাংস, লোভ। শিবুর জিভ লকলকিয়ে ওঠে। পরক্ষণেই মনে পড়ে খাওয়ার খোঁটা, বাড়ির অভাব, রোজকার অশান্তি। পেট ডেকে ওঠে কোকিয়ে। জগ থেকে অনেকটা জল খেয়ে ফেলে সে। এক পেট জল খেয়ে সে জগটা নামিয়ে রাখে শব্দ করে। শিবু মনে মনে ঠিক করে, এবার যে করে হোক কালিয়ার সঙ্গে সে ভিড়বেই। কিন্তু কালিয়া যে স্থানীয় কাউকে পাত্তাই দেয় না তার কাজের ব্যাপারে। তাহলে কিভাবে? গাঁ মফস্বলের ছেলে শিবু। চুঁচুড়ো রেলধারের বস্তিতে বাপ মায়ের সঙ্গে বাস। ক্লাস 10 ফেল, আর পড়াশুনো করেনি। কাঠ বেকার, কাজের মধ্যে আড্ডা দিয়ে বেড়ানো, এর ওর 5 মাস খাটা, বিনিময়ে এটা সেটা, চাবিড়ির খরচা উঠে যায়। নেশা টেশা যদিও সে ধরেনি এখনো, তবে আছে লটারির নেশা। পরিশ্রমের কাজে মোটে গা নেই। এভাবেই বছর কাটে। বুড়ো বাপ স্টেশন বাজারের স্ট্যান্ডে ভ্যান চালায়। সে হাজার চেষ্টা করেও ছেলেকে ভ্যান রিক্সার লাইনে নামাতে পারেনি। বেকার হলে কি হবে, শিবুর দেমাগ মগ ডালে। ওসব কাজ তার কাছে নিতান্ত ছোট মনে হয়। শিবুর চাই শর্টকাট, কম খাটনিতে বড়লোক হওয়ার স্বপ্ন। সেখান থেকেই তার লটারির নেশাও। এসব নিয়েই বাড়িতে রোজ অশান্তি। এবার কেষ্ট দত্তর গ্যারেজে সে কাজে ঢুকল।
কিন্তু তাতেও মোটেও তার মন নেই। তার তো অন্য ধান্দা, সে মৌকার অপেক্ষায় থাকে। এরপর একদিন সন্ধ্যের দিকে কাজের হালকা দেখে শিবুকে ডেকে বসায় কেষ্ট দত্ত। আরে বলো, তোর মতলবখানা কি বলতো? কি গোটা জীবনটা কি? ওহ, তুমিও না, মানে তোর বাপের তো বয়স হচ্ছে। হ্যাঁ, তো তো আবার কি, গ্যারেজে কাজ শিখছিস, তোর নাম কাও আসতে। নাম কাও আসতে শালা, তুইও জানিস কাজে তোর গা নেই। তোর বাপ নেহাত। আমার এসব কাজ ভাল লাগে না কেষ্টদা। কি সব কাজ? এই ছোটখাটো কাজ, পাতি কাজ, সব ভাল লাগে না, এ পোষায় না আমার। কেষ্ট দত্ত চুপচাপ তাকিয়ে থাকে শিবুর দিকে। শিবু মাথা নিচু করে একটা স্টেপনির থেকে নোংরা খুঁটে চলে। কেষ্ট একটা বিড়ি জ্বালায় ফস করে, তারপর এক গাল ধোঁয়া ছেড়ে জিজ্ঞেস করে, তাহলে কি পোষায়? কিছুক্ষণ ফের দুজনেই চুপচাপ। কেষ্ট বিড়ি টেনে চলে, তাকিয়ে থাকে শিবুর দিকে এক দৃষ্টে। শিবু কি যেন ভেবে এবার মাথা তোলে। এই তার সুযোগ, যে কারণে তার এ কাজে ঢোকা। কিন্তু কিভাবে পারবে সে কথাটা? এদিক সেদিক ভেবে শিবু ফস করে বলে বসে, কেষ্টদা, আমি লরি চালাবো। লরি? হঠাৎ? হঠাৎ না মাইরি, আমার বহুত দিন ধরে এই তাল কেষ্টদা। মাইরি বলছি, জান দিয়ে বলছি, আমি লরি চালাবো, জান দিয়ে দেবো। লরি চালানো ছোট কাজ নয় বলছিস? কি যে বলো কেষ্টদা, কালিয়া ভাইকে দেখেছো? 2.5 তলা বাড়ি, গাড়ি, মোপেড, সপ্তাহে প্রায় খাসি নয় মুরগি, গলায় সোনার চেন। আর বাবা, কালিয়া ভাই? তুই কালিয়াকে চিনিস? না, তা চিনি না, কিন্তু তুমি তো চেনো। এই লাইনে কি কি হয় তোর ধারণা আছে? আরে খুব আছে কেষ্টদা, তুমি ওসব ছাড়ো। কালিয়া ভাই তো তোমার বাচ্চাবেলার দোস্ত হয়। কেষ্টদা শোনো না, দাও না, আমার একটু কথা বলে দাও না। যদি খালাসি বলে আমায় একটু নেয় ওর সঙ্গে, মাইরি বলছি, জান জড়িয়ে দেবো। কেষ্ট দত্ত উত্তর করে না। ভুরু কুচকে তাকিয়ে থাকে শিবুর দিকে। বিড়ি শেষ করে পায়ে পিষে ফিরে যায় কাজে। কিন্তু ওই দিনের পর থেকে শিবু মরিয়া হয়ে ওঠে। কেষ্টও বোঝে শিবু কি ধান্দায় তার দোকানে কাজে ঢুকেছিল। শিবুর বহুদিনের শখ সে লরির লাইনে যাবে। প্রথমে খালাসি, পরে ড্রাইভার, তারপর একদিন নিজের লরি। বলাই বাহুল্য, এর পেছনে কারণ অবশ্যই কালিয়া মাহাতো। লরির জীবন এবং কালিয়া মাহাতো উভয়ই শিবুর কাছে সমর্থক এবং কিংবদন্তি। কালিয়া চুল কাটিয়ে ঘাড়ে পাউডার লাগিয়ে মোপেডে করে যখন বাজার থেকে ফেরে, যখন গোটা বাড়িখানা কথায় কথায় কখনো গোলাপি, কখনো সবুজ বা কখনো নীল রং করায়, কিংবা খেলার ছলে যখন কিনে ফেলে একটা গোটা খাসি, অথবা নতুন কেনা মারুতি গাড়িটাকে যখন সকাল সকাল ধোয়ে, শিবুর খুব লোভ হয়। কালিয়ার লরিওয়ালার জীবনটা স্বপ্নের মতো মনে হয় তার। হাটবারের তাসের আড্ডায় শিবু কালিয়ার কাজ ঘেঁষার চেষ্টা করেনি তা নয়, কিন্তু মোটে পাত্তা পায়নি। কিন্তু শিবু জানত হাটতলার মেকানিক কেষ্ট দত্ত কালিয়ার ইয়ার দোস্ত লোক। একসময় একসঙ্গে ফুটবল খেলত দুজনে। সেই থেকে আলাপ করিয়ে নেওয়ার ধান্দাতে কেষ্টর দোকানে ঢোকা শিবুর। কিন্তু কেষ্ট লোক ভালো। কালিয়া লোকটা শয়তান হোক আর যাই হোক, তার কাছে শিবুর কাজ জুটলে অন্তত পরিবারটা খেয়ে পড়ে বাঁচবে। বেকার হয়ে মরার চেয়ে তো ভালো। এই ভেবে কালিয়ার কাছে শিবুর কথা জানায় কেষ্ট দত্ত। আর এমনই ভাগ্যের ফের, কালিয়ার নিজস্ব খালাসি এর হপ্তাখানেক আগেই বিয়ে করে চম্পট দেওয়ায় সে নিজে তখন নতুন খালাসির খোঁজে ছিল। নতুন জোয়ান কারুর, পিছুটানহীন। এরপর কেষ্টর কাছে শিবুর বৃত্তান্ত শুনে পরদিন হাটতলার তাসের আড্ডায় শিবুকে ডেকে পাঠায় কালিয়া। পরদিন শনিবার হাটতলায় ভারমূর্তির শরীখানার পাশে হেলাবরতলায় তাসের আড্ডা তখন সরগরম। জায়গাটা আধা অন্ধকার। কালিয়া তখন তাসে মগ্ন। কালিয়ার পাশে আরও জনাদশেক লোক। এরা সবাই কালিয়ার তাঁবেদার বলা চলে। কালিয়ার একরকম পোষা লোকজন। ফি হপ্তাহে ছুটি থাকলে
এই দিনটা কালিয়া সবাইকে মুফতে বিদেশি মাল খাওয়ায়, উইস্কি, রাম ইত্যাদি। সঙ্গে চলে ছোলা, ডিম সেদ্ধ, মাছ ভাজা, আরো কত কি। আসর চলে বেশ রাত অবধি। বদলে সুখে দুঃখে এরা এক ডাকে সবাই কালিয়ার পাশে। সন্ধে তখন 6:30 প্রায়। শিবু এসে দাঁড়ায় হেলাবর তলায়। ওস্তাদ, তাসের আসরের ভিড়ের ভেতর থেকে কে যেন একটা ইশারা করে শিবুকে দেখিয়ে দিতেই এবার কালিয়া পেছন ঘুরে তাকায় শিবুর দিকে। তারপর মুখের সিগারেটটা পাশের লোকটাকে দিয়ে সোজা উঠে শিবুর দিকে এগিয়ে আসে কালিয়া মাহাতো। এখানে কালিয়ার দৈহিক বিবরণ একটু বিশদে না দিলেই নয়। কালিয়ার বয়স মাঝ 50 পেরিয়েছে। আগে চেহারা ছিল দশাশই, উচ্চতা প্রায় 6-এর কাছাকাছি, বিকট ধরনের চওড়া কাঁধ, খাঁজ কাটা লোহার বুক, গুলি ফোলানো হাত, চওড়া শক্ত পেট, সারা গায়ে বন মানুষের মতো ঘন পুরু লোম, কাঁধ অব্দি মিঠুন স্টাইলের চুল, প্যাঁচমারা গোঁফ, পরিষ্কার কামানো গাল, বাঁ গালে একটা চওড়া কাটা দাগ, বাজখাঁই ভারী গলা, গলায় সোনা চেন, কুচকুচে গায়ের রঙে আলো পড়লে চকচক করে, আগুনের মতো একজোড়া চোখ, পেট অব্দি বোতাম খোলা রঙিন জামা আর চোস্ত প্যান্ট পরে সে যখন তার মোপেডে বেরোয় মনে হয় যেন সাক্ষাৎ ছোটখাটো একটা দানব। তবে ইদানিং মাসখানেকের মধ্যে তার চেহারা ভেঙে গিয়েছে যেন রীতিমতো। ওজন কমে গিয়েছে অস্বাভাবিক, যেন পাঞ্চে মেরে গিয়েছে পুরো গড়নটা। কাঁধটাও ঝুঁকে গিয়েছে ঈষৎ। কি হয়েছে কে জানে, তবু তার গলার আওয়াজটা রয়ে গিয়েছে চেকে সেই। শিবুর সামনে কালিয়া একটা দীর্ঘ ছায়ার মতো এসে দাঁড়াল। শরীরটা যেন একটু ঝুঁকে চলছে। তার পরনে এখন একটা স্যান্ডো আর কোঁচমারা লুঙ্গি। সারা শরীর থেকে ভগভগ করে মদের গন্ধ বেরোচ্ছে। চোখ দুটো টকটকে লাল। শিবুর মাথা নিচু। কালিয়া একদম কেশে নিয়ে একদলা কপ ফেলে ধরা গলায় মুখ খুলে, ইষ্টভর আছে? হুম। নাম? শিবু। শিবু কি? শিবু শিবনাথ, শিবনাথ বিশ্বাস। বাপ? শিবতোষ বিশ্বাস। মানে ভ্যান টানে শিবে? বাপ জানে তুই এখানে এসেছিস? এই, না না। জানতে পারলে? জানুকে। শেষ কথাটা মাথা তুলে চোখে চোখ রেখে বলে শিবু। তার গলায় ঝাঁঝ স্পষ্ট। তার চোখ জোড়া অন্ধকারের মধ্যেও তখন দপদপ করছে। কালিয়া কিছুক্ষণ তাকিয়ে থাকে শিবুর দিকে। শিবুর দৃষ্টিও স্থির। সে ঠায় চোখ না নামিয়ে তাকিয়ে থাকে। সে যে কালিয়ার সঙ্গ পেতে বেপরোয়া সেটা জানান দিচ্ছে তার চোখ। নাকের পাটা ফুলে তার শ্বাস ঘন হয়ে উঠেছে। এবার কালিয়া মাহাতোর মুখে খেলে যায় একটা বাঁকা হাসি। দেবতা সন্তুষ্ট হয়েছেন। কালিয়া যা বোঝার বুঝে নিয়েছে। এমন বেপরোয়া না হলে কি আর তার সাগরে ধাওয়া চলে? এমন জোয়ান গরম রক্তই তো সে খুঁজছিল। শিবুর ডান কাঁধের ওপর খাবার মতো হাত রাখে কালিয়া মাহাতো। আমাদের দৈনন্দিন জগতের খুব কাছাকাছি থেকেও এই ট্রাক লরিদের দুনিয়াটা যেন এক সম্পূর্ণ ভিন্ন জগৎ, যেখানকার খবর সচরাচর আমরা সাধারণ মানুষেরা জানতে পারি না। রাস্তা জুড়ে 4, 6, 8, 12, 16, 32 আরো কত শত চাকা, যে চাকায় ভর দিয়ে ডিজেলের রস শুষে ইঞ্জিনের ঘন গর্জন তুলে চড়া রঙে সেজে এই যন্ত্রচালিত বিশালাকার অলিক জীবেরা ছুটে বেড়ায় শহর থেকে গ্রামে, রাজ্য থেকে ভিন রাজ্যে। মুদির দোকানের সামান্য বিস্কিট থেকে তেল, নুন, সাবান, যাবতীয় শস্য থেকে শাকসবজি, গাড়ি ঘোড়া থেকে গরু, ছাগল, মুরগি, মাছ ইত্যাদি সবকিছুরই লেনদেন মারফত এই ট্রাক লরিরা, যাদের সরবরাহ পরিষেবা বন্ধ হয়ে গেলে গোটা দেশ অব্দি অচল হয়ে যেতে পারে। শুরুর দিকে কালিয়ার মুখে এসব কথা শুনে শুনে মোটামুটি মুখস্থ হয়ে গিয়েছিল শিবুর। কিন্তু শিবু এখন জানে
কালিয়া মাহাতো স্রেফ একজন মামুলি লরি ড্রাইভার নয়। এই লরির জগতের পাশাপাশি তার আরও একটা অন্ধকার জগৎ আছে, আর সে জগতে কালিয়ার আসল রূপ এতদিনে শিবুর দেখা হয়ে গিয়েছে। আজ প্রায় ৮ মাস হল শিবু এখন কালিয়া মাহাতোর খাস খালাসি। এখন সে চোস্ত করিয়ে ছেলে। কালিয়া তাকে নিজের মতো একরকম গড়ে নিয়েছে। কিন্তু কেমন আছে শিবু? স্বপ্নের লরির জীবন কেমন কাটছে তার? দেখুন শিবুকে। গায়ে স্যান্ডো গেঞ্জি, নিচে হাফ প্যান্টের ওপর গোটানো গামছা হাঁটু অবধি মুড়ে রাখা, কামানো গাল, পাতানো চুল, চোখে সস্তার সানগ্লাস। লরির কেবিনে কালিয়ার পাশের আসনে পায়ের ওপর পা তুলে বসে আছে সে। চোখ মুখ থমথমে, অন্যমনস্ক ভাব, কিন্তু সেটা সানগ্লাসে ঢাকা। এতেই তার সুবিধে। কুত্তা কিরে সারা, কালিয়ার ঘড়ঘড়ে গলায় তার হুঁশ ফেরে। সঙ্গে সঙ্গে সাংঘাতিক জোরে মার্কা মারা হর্ন বাজিয়ে দেয় কালিয়া। চমকে ওঠে শিবু। শুয়ার, কুত্তা এসব ডাকে শিবু অভ্যস্ত হয়ে গেছে। ইদানিং নিজের নামটাই বরং মনে পড়ে না মাঝে মাঝে। তবে তার তাতে খুব একটা অসুবিধে হয় না। যে টাকা দেয় সে নাম ধরে ডাকুক আর কুত্তা শুয়ার বলে, কি যায় আসে। কালিয়ার ডাকে হুঁশ ফিরে শিবু সজাগ হয়ে বসে এবার তাকায় কালিয়ার দিকে। কালিয়ার শরীর এ কমাসে আরও ভেঙে গেছে, কিন্তু চোখ আর গলা অবিকল। সারা কালিয়া ইশারা করে, খৈনি। শিবু উঠে বসে। গিয়ার বক্সের পাশে গোঁজা প্যাকেটটা তুলে নিয়ে খুলে খৈনি ডলতে থাকে। তার চোখ চেয়ে থাকে গাড়ির সামনের দিকে হাইওয়ের ওপর। দূর দূর অবধি চলে গেছে দিনের হাইওয়ে। শিবু শক্ত হয়ে বসে খৈনি দেবে। ইদানিং খুব ভয় ভয়ে থাকে শিবু, কিন্তু সে যে ভয় পাচ্ছে সেটা কালিয়া টের পেলে বিপদ। তাই সানগ্লাস পরে থাকলে বাঁচোয়া। অন্যমনস্ক হলেও বোঝার উপায় নেই, সবসময় ডাঁট মনে হয়। কিন্তু কিসের ভয় শিবুর? শুরুর দিকে কয়েক হপ্তাহ সব ঠিক ছিল। শিবুর কল্পনার স্বপ্নের জীবনের সাথেও মিলে যাচ্ছিল অনেক কিছু। কালিয়াকে ওস্তাদ বলে ডাকতে শেখা, কখনো চাল ডাল, কখনো তুলো, কখনো যন্ত্রপাতি বয়ে নিয়ে মাইলের পর মাইল গাড়ি ছুটিয়ে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া, প্রথম স্টিয়ারিং ধরা কিংবা গিয়ার টানা, চলতি পথে গাড়ি থামিয়ে স্টোভ জ্বালিয়ে রাঁধতে শেখা, কখনো কখনো আবার ধাবায় খাওয়া দাওয়া। কেবিনের গোলাপি আলোয় দেওয়ালে সাঁটা লাস্যময়ী সিল্ক স্মিতার যৌবন ভরা আবেদন। রাত রাত জুড়ে কেবিনের স্পিকারে বাপ্পি লাহেরি। এমনকি কালিয়ার কাছে প্রথম মদ খেতে শেখা অবধি। আর তারপর প্রথম ডেলিভারির পর প্রথম রোজগারের টাকা থেকে মায়ের হাতে টাকা তুলে দেওয়া। মার চোখে জল। আমার সাথে লেগে থাক, আসছে বছর তোর 21 হলে লাইসেন্স বানিয়ে দেবো, আরে গাড়ি তোকে দিয়ে দেবো, বাস তারপর আমার আরাম। কালিয়ার কথা শুনে শিবুর চোখ চকচক করে ওঠে। সে খালাসি থেকে ড্রাইভার হবে, তখন সেও ওস্তাদ। তাকে প্রভু বলে মানবে তার খালাসি। লোভ, ভারী লোভ হয় শিবুর। সে যেন মানুষ চোখে দেখতে পায় তার নিজের গোলাপি রঙের বাড়ি, নীল রঙের গাড়ি, গলায় সোনার চেন, সপ্তাহে 3 দিন মাংস। উফ! শিবু মনে মনে ভাবে, এই বুঝি তার ভালো সময়ের শুরু হলো। তবে সত্যি কালিয়া মাহাতোর মতো মানুষ হয় না। মনে মনে কালিয়াকে প্রণাম করে শিবু। এমনকি আকণ্ঠ কৃতজ্ঞতায় কেষ্ট দত্তকে সে নিজে গিয়ে 1 বাক্স গুজিয়া খাইয়ে আসে একদিন। আর এর ঠিক দিন 5 মধ্যেই প্রথম ঘটে ঘটনাটা। সেদিন মেঘলা সারাদিন। সকাল থেকেই আকাশ অন্ধকার। লোডিং নেওয়ার ছিল সন্দেশখালি থেকে। এবার মুদির মালটাল কিংবা তুলো নয়, গরু। ডেলিভারি হবে ছত্তিশগড়ে।
শিবুর প্রথম বাংলা পেরিয়ে ভিন রাজ্যে যাওয়া, সন্ধে রাতের মধ্যে লোড নিয়ে ওভারনাইট ট্রিপ, পরের দিনের মধ্যে ছত্তিশগড়ে ঢোকার কথা। যথাসময়ে সন্ধে 6:15 নাগাদ কালিয়া আর শিবু লরি নিয়ে পৌঁছে যায় সন্দেশখালী মুচিপাড়ায়। লরির পেছনে পাটাতন পাতা হয় আর করে, একে একে গরু তোলা হয় লরিতে। কিন্তু এর পর যেটা হয় সেটা দেখে গা শিউরে ওঠে শিবু। লোডিং পার্টির মধ্যে একটা বেঁটে মতো লোক উঠে গিয়ে সব গরুর চোখের মধ্যে কাঁচা লঙ্কা কেটে গুঁজে দিতে থাকে। জ্বালায় যন্ত্রণায় চিৎকার করে দাপিয়ে ওঠে সব কটা গরু। কি নির্মম সে দৃশ্য! শিবু কালিয়ার দিকে যায়। সে তখন লোডিং পার্টির অফিসে ল্যান্ডফোন কানে বোতাম টিপছে। শিবু ফিরে তাকায়। এই নির্মম অত্যাচারের কারণ? যাতে করে গরুদের ঘুম না পায়। কারণ ঘুম পেলেই গরু বসবে, আর বসলেই লরির পেছনের জায়গা মারা যাবে। শিবু ভাবে মানুষই পারে এমন নির্মম হতে, কিন্তু তখনও সে জানে না নির্মমতার নিদর্শন তার এখনো অনেক পাওনা আছে। সে রাতেই ইতিমধ্যে আকাশ ফাটা বৃষ্টি শুরু হয়েছে। লোডিং শেষ করে মুচিপাড়া পেরিয়ে কালিয়া লরি চালিয়ে দেয় স্পিডে। কিন্তু এ কি, বড় রাস্তা ধরার বদলে তাদের লরি এগিয়ে যাচ্ছে অন্যদিকে। শিবু আর না থাকতে পেরে জিজ্ঞেস করে ফেলে, কোন দিকে যাচ্ছ ওস্তাদ? লোডিং। আরো লোডিং? পেছন তো ভরে গেছে। শিবুর প্রশ্ন মুখেই থেকে যায়। তাদের লরি ইতিমধ্যে এসে থেমেছে একটা ভাঙা ফ্যাক্টরি মতো জায়গায়। কালিয়া গাড়ি থামিয়ে শিবুর দিকে তাকায়। তার চোখ অন্ধকারের মধ্যেও জ্বলছে। শিবুর কিরম ভয় করে। কালিয়া এবার ফ্যাসফ্যাসে গলায় বলে, এই লোডিংটা পার্সোনাল, চুপচাপ বসে থাক, নামবি না, কোনো আওয়াজ না। কথাগুলো বলে একটা ছাতা টেনে নিয়ে নেমে যায় কালিয়া। ছাতা খুলে মাথায় দিয়ে সে ছুটে চলে যায় গাড়ির পেছন দিকে। পার্সোনাল লোডিং! শিবু হতভম্বের মতো বসে থাকে। এই বর্ষার মধ্যে এই পোড়ো ফ্যাক্টরি থেকে কি লোডিং হবে এত রাত্রে? কাছাকাছি কোথাও একটা বাজ পড়ে। বৃষ্টির বেগ বাড়ছে। ইতিমধ্যে লরির পেছনের ডালা খোলার আওয়াজ হয়। এবার শিবু জানলা দিয়ে সাইড রিয়ার ভিউ আয়নায় চোখ রাখতেই যা দেখতে পায়, তাতে প্রথমে সে ব্যাপারটা ধরতে পারে না। কিন্তু অন্ধকার কিছুটা চোখ সয়ে যেতে দৃশ্যটা পরিষ্কার হয়। ভাঙা ফ্যাক্টরির ভেতর থেকে জনাকাছেক লোক ছাতা ধারাধরি করে গোটা 10-12 বাচ্চা মেয়েকে ধরে নিয়ে আসছে লরির পেছন দিকে। মেয়েগুলোর হাত পিছ মোড়া করে বাঁধা, আর বাঁধা তাদের মুখ। এবার লরির পেছনে ধূপধাপ আওয়াজ শুরু হয়। বোঝা যায় মেয়েগুলোকে তোলা হচ্ছে লরিতে। কয়েকটা গরু ডেকে ওঠে। কিচ্ছু বুঝতে পারে না শিবু। পুরো ব্যাপারটা ঘটে যায় কয়েক মুহূর্তের মধ্যে। তারপরেই ডালা বন্ধের শব্দ। পুরুষ ছায়ামূর্তিগুলো এবার ছাতা নিয়ে ফিরে যায় ভাঙা ফ্যাক্টরির ভেতরে। এদিকে দরজা খোলার আওয়াজে হুঁশ ফেরে শিবুর। ছাতা বন্ধ করে ঝাঁপিয়ে কেবিনে ঢুকে আসে কালিয়া মাহাক। বাইরে ততক্ষণে তুফান শুরু হয়ে গিয়েছে। মুষলধারে বৃষ্টি। শিবু লক্ষ্য করে আলিয়ার হাতে একটা প্লাস্টিকের প্যাকেট। ছাতাটা ঝেড়ে গিয়ার বক্সের পাশে গুঁড়িয়ে রেখে কালিয়া তাকায় শিবুর দিকে। তার মুখে হায়নার মতো একটা শরীর চল করা হাসি। এই হাসি সে এই 1 মাসে প্রথমবার দেখছে। এই কালিয়া মাহাতোকে সে এই প্রথমবার দেখছে। না, কোনো কথা সে বলে না। চটপট সিটের পাশে রাখা গামছায় হাত মুছে
প্লাস্টিকের প্যাকেটটা খুলে ফেলে। টাকা, মোটা 3টে 100 টাকার থোকা থোকা বান্ডিল। বান্ডিলগুলো নিয়ে কুকুরের মতো গন্ধ শুকে কালিয়া। তারপর বান্ডিলগুলো শিবুর দিকে ছড়ে দিয়ে বলে, গুনেলে 30 আছে কিনা। শিবু চুপচাপ টাকাগুলো গুনে নেয়। তারপর এত টাকা সে চোখে দেখেনি কখনো। তার হাত ঘেমে ওঠে। 30ই, কিন্তু क्या बात। এইবার ছেলে সচ্চা আছে, মাল নিয়ে দুকিবাজি করে না। ইকবালকে ওই যে এখন যে লোডিং দিল, ওই তো মেইন দালাল। লোডিংটা কিসের হলো ওস্তাদ? মানে ওই মেয়েগুলো? শিবুর কথা শেষ হওয়ার আগেই এবার একটা গা ছমছমে নোংরা হাসি হেসে উঠল কালিয়া। তারপর হাসির চমক থামিয়ে হঠাৎ বলল, বুঝছে। না না, মানে হ্যাঁ, এতদিন তো দুধ ভাত ছিলি, এবার আস্তে আস্তে তরকারি, ডাল, মাছ, মাংস এসব তো খেতে শিখতে হবে নাকি? মানে কেলা রে, চল আজ রাতে ফুর্তি করাবো তোকে, বাকি কথা ওখানে গেলে বুঝে যাবি। কোথায়? ব্যাস, আর কোনো কথা নেই। গাড়ি স্টার্ট করে দেয় কালিয়া। গাড়ির পেছনে কয়েকটা মেয়ের গলায় গোঙানি মেশানো কান্নার আওয়াজ পায় যেন শিবু। সে কালিয়ার দিকে তাকায়। চোয়াল শক্ত। কালিয়ার কঠিন মুখের ওপর ওয়াইপার আর জলের কিলবিলে ছায়া খেলা করছে। বাইরে মুষলধারে বৃষ্টির মধ্যে গাড়ি ছুটে চলে। কাছাকাছি আবার কোথাও একটা বাজ পড়ে। এ সালা, রেন্ডি খানা খুলেছিস না বৃদ্ধাশ্রম? আরে করো। জোর সালা, কি সব বুদ্ধি মাল দেখাচ্ছিস? ইতনা গুসা কেউ খা রে হো বস? রাগ হবে না? এতগুলো কচি টাটকা মেয়ে এনে দিলাম, আর আমায় দেখাচ্ছে সব রদ্দি বুড়ি মার। সারা সালা এগুলোকে ভাগা। अब अब खाना यहाँ से देख रहे हो, बहुत गुस्सा कर रहा है। अब अंदर जाओ खा। बस बस 15 मिनट मुझे दीजिए। एक तो नया आइटम এসেছে কাল, নেপালি বাচ্চি আছে একদম, নাচেও ভালো, দেখাচ্ছি। জলদি। ये क्या ग्लास खाली और एक क्वार्टर बोली? अरे अब वहाँ, अरे व्हिस्की कौन डाला रे? ए बच्चा, तू कुछ और लगा क्या बच्चा? শেষ প্রশ্নটা শিবুর জন্য। চুপচাপ ঘাড় নেড়ে না জানায় সে। এই মুহূর্তে শিবুর সারা শরীর পাক দিয়ে দিয়ে উঠছে ঘেন্নায়, কালিয়ার প্রতি ঘেন্নায়। এই প্রথম কালিয়া আর শিবু এখন বসে আছে রঙ্গিলা ধাবার পেছন দিকে একটা বড় ঘরে। ঘরটা ভরা লাল, নীল, সবুজ নানান চোখ ধাঁধানো আলোয়। সবুজ রঙের দেয়ালে যেদিকে চোখ চায় শুধু মেয়েদের ছবি, লাস্যময়ী পোশাকে। যৌবন উপচে উঠছে তাদের শরীর থেকে। এদিকে এখানে এসে থেকে ধাবার মালিক বাহাদুর খোদ বসে তোষামত করছে কালিয়াকে। রঙ্গিলা ধাবা যে সাধারণ ধাবা নয় সেটা শিবু প্রথমে বুঝতে পারেনি। সন্দেশখালি থেকে টানা চালিয়ে কুলটি পেরিয়ে বাংলা ঝাড়খণ্ড বর্ডার সংলগ্ন হাইওয়ের কাছে এই ধাবার সামনে কালিয়া যখন এসে গাড়ি থামায় তখন রাত প্রায় 1:30। রাস্তাধারের 8-10টা ধাবার সঙ্গে রঙ্গিলা ধাবার আপাত দৃষ্টিতে কোনো পার্থক্য নেই, কিন্তু কালিয়া যখন ট্রাক নিয়ে ধাবার পেছনে গিয়ে সোজা গাড়ি লাগায় তখনই প্রথম খটকাটা লাগে শিবুর। ধাবাটার যেন দুখানা মুখ, একটা রাস্তার দিকে আর একটা পেছনের দিকে। সামনের দিকটা সাধারণ, পেছনের দিকটা নানান রঙিন আলোয় রঙে মোড়া। গাড়ি থামিয়ে ইশারায় পেছনের ডালা খোলার ইঙ্গিত করে কেবিন ছেড়ে নেমে যায় কালিয়া। এর কিছুক্ষণের মধ্যেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় শিবুর কাছে। এ ধাবা যে আসলে শরীর ব্যবসার ঘাঁটি
তা এতক্ষণে বুঝতে পেরেছে শিবু। এরপর যখন লরির পেছন থেকে নামিয়ে সারি দিয়ে 15-16 বছরের কম বয়সী মেয়েদের এক এক করে নিয়ে যাওয়া হয় ধাবার মধ্যে, শিবুর বুঝতে বাকি থাকে না সে কিসের সঙ্গে জড়িয়ে পড়েছে। এভাবেই হয় মেয়ে পাচার? এই তাহলে কালিয়া মাহাতোর অন্ধকার জগৎ। আর আজ থেকে সে নিজেও এ জগতের অংশীদার। ওদিকে মুখ বাঁধা অবস্থাতেও ছোট ছোট মেয়েদের অঝোর কান্না দেখে শরীর ঠান্ডা হয়ে আসে শিবু। এরপর সব মেয়ে একে একে নেমে গেলে শিবু গাড়ির পেছনের ডালা তুলে লক করে ধাবার পেছনের ওই ঘরে এসে বসে। ততক্ষণে কালিয়ার পেটে বেশ কিছুটা মদ পড়ে গেছে। সে ধাবার মালিক বাহাদুরের সঙ্গে আলাপ করায় শিবুর। লোকটার মোটাসোটা চেহারা, বিড়ালের মতো চোখ, এক মুখ গুটখা সবসময়। লোকটা কালিয়ার আদেশে জোর করে শিবুকেও একপাত্র মদ খাওয়ায়। শিবুর অভ্যেস নেই, মদটা কড়া। তার মাথা হালকা ঘুরে যায়। শিবু ঘরটার চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। সে সবে বাহাদুরের মুখে জেনেছে যে এই ঘরটা নাচ ঘর। মহিলারা এ ঘরে এসে নাচে, খদ্দেররা মদ খায় আর পয়সা ওড়ায়। এখন যদিও নাচ চলছে না, তবে এ ঘরের দেওয়াল লাগোয়া অনেকগুলো ছোট ছোট দরজা চারিদিকে, আর সেসব দরজার ফাঁক থেকে উপচে পড়া শরীর নিয়ে উঁকি দিচ্ছে নানান মহিলারা। তাদের টুকরো কথাবার্তা ও হাসাহাসি শোনা যায়। শিবু এত কম পোশাক পরা মহিলা জিন্দেগিতে দেখেনি। কালিয়া এতক্ষণ বাহাদুরের সঙ্গে কথায় ব্যস্ত ছিল। এবার সে শিবু দৃষ্টি লক্ষ্য করে ধরা গলায় প্রশ্ন করে, কি বে লোভ? হুঁশ ফেরে শিবুর। না, লোভ তার হচ্ছে না, বরং গা গুলোচ্ছে। অন্য কোনো পরিস্থিতিতে হলে হয়তো লোভ হতো শিবুর, এটা ঠিক। মহিলার প্রতি আসক্তি তার কিছু কম নেই, কিন্তু এই মুহূর্তে এত কিছুর মাঝে বসেও তার মনে পড়ছে ওই বাচ্চা মেয়েগুলোর মুখ বাঁধা মুখগুলো, তাদের কান্না ঘুমানির আওয়াজ। শহরে কাজের লোভ দেখিয়ে এভাবেই রাতকে রাত পাচার হয়ে যায় কত নিরীহ প্রাণ। আর এর পেছনে থাকে এই কালিয়া মাহাতোর মতো লোকেরা। শুধু কালিয়া কেন, শিবু নিজেও তো আজ থেকে এই পাপের ভাগী। গা গুলিয়ে বমিটা উঠে আসে ওপরের দিকে। শিবু দৌড়ে বেরিয়ে আসে বাইরে, বমি করে। না, উঠে দাঁড়ায়। ভেতরের কোনো একটা ঘর থেকে এবার একটা মরা কান্নার রোল ওঠে। শিবু বোঝে ওই বাচ্চা মেয়েগুলোরই গলার আওয়াজ। বাহাদুরের চিৎকারের আওয়াজ ভেসে আসে, সঙ্গে ধূপধাপ কিছু মারের শব্দ। চুপ, সব চুপচাপ ফের। কয়েকদিনের মধ্যে ওই ছোট ছোট দরজার ফাঁক দিয়ে এই ছোট ছোট মুখগুলো সাদা লাল রং মেখে উঁকি মারবে। না, আর ভাবতে পারছে না শিবু। চোখ বন্ধ করে সে। হাইওয়ের গাড়ি যাওয়ার শব্দ, ধারে কাছে একটা নাম না জানা রাতের পাখি ডাকছে করুণ সুরে। শিবু মনে মনে ভাবে, এই প্রথম, এই শেষ। এ লাইন সে ছেড়ে দেবে। কালিয়া মাহাতোর সঙ্গে আর সে হার কেস নেই। আজ সিনার দিক থেকে কাটো চাচা। হ্যাঁ, সে কি আজ রান খাবা না? রান দাম না তো রোজ দাও। খাও তা সিনাই খাও। তা কত 1 কেজি? 2 দাও, মেটে দিও। তাই দি, তা মাথাটা নেবা তো? দাও, ওই চোখ কান বাদ দিয়ে। হ্যাঁ, তা আমি জানি জানি, তুমি আর তোমার ওস্তাদের মাথা খাওয়া।
লিয়াকত চাচা নিজেই কথাটা বলে খ্যাক খ্যাক করে হাসে। তারপর কাঠের কাটা গুঁড়ির ওপর টুকরো করতে থাকে পাঁজরের মাংস। লোহার ধারের কোপে কাটা পাঁজর ভাঙার শব্দ ওঠে তালে তালে। শিবুর আজ জন্মদিন। সন্ধেতে কালিয়া মাহাতো আজ প্রথমবার তার বাড়িতে আসবে। শিবুর মা রাঁধবে, খাওয়া দাওয়া হবে। পাশের বাড়ি মন্টু কাকা বলেছে তার কোডাক ক্যামেরায় একটা ছবি তুলে দেবে। শিবু দাঁড়িয়ে মাংস কাটা দেখে। তার মুখে ছিটকে এসে লাগে এক টুকরো চর্বি। সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলে সরে আসে শিবু। মুখ ফিরিয়ে উল্টো মুখ করে তাকাতেই তার চোখে পড়ে রাস্তার উল্টো দিকে ভ্যাজকার চায়ের দোকানের বেঞ্চটা। এই বেলায় বেঞ্চটা খালি। বছরখানেক আগের একটা দুপুর মনে পড়ে যায় শিবু। সেদিন সে ওই বেঞ্চে বসে, আর তার এই জায়গায় মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে কালিয়া। আজ শিবু কালিয়ার জায়গায় দাঁড়িয়ে, আর ওপারের বেঞ্চ খালি। শিবু এতগুলো মাসে অনেক কিছুই পেয়েছে। ঘর সারিয়েছে, রং করিয়েছে, নিজে একটা সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনেছে, বিড়ি ছেড়ে ছোট সিগারেট ধরেছে। সপ্তাহে একদিন খাসির মাংস এসেছে বাড়িতে, সঙ্গে মুড়ো। আর এই সবই হয়েছে কালিয়ার কল্যাণে। না, রঙ্গিলা ধাবার সেই প্রথম পাপের রাতের পর শিবু তার নিজের কাছে দেওয়া কথা সে নিজেই রাখতে পারেনি। লরির লাইন ছাড়েনি সে, কালিয়া মাহাতোর সঙ্গ সে ছাড়েনি, ছাড়তে পারেনি। চেষ্টা যে করেনি শিবু তা নয়। ওই রাতের পরদিন গরু ডেলিভারি করে ফেরার পর কালিয়াকে সে জবাব দিয়ে দেবে ঠিক করেছিল। ভেবেছিল সে কালিয়ার মুখের ওপর বলে দেবে যে এসব নোংরা কাজে সে আর নেই। কিন্তু ফিরতি পথে পাচার কাজের বাটোয়ারা হিসেবে যখন কালিয়া কড়কড়ে 5,000 টাকা শিবুর হাতে তুলে দেয়, তখন শিবুর মাথা ঘুরে যায় নিমেষে। কিন্তু আমি তো কিছু করিনি ওস্তাদ। এই এত টাকা। পাশে তো ছিলি, রঙ্গিলাতে ডালা খুলে নামালি, আমায় সাপোর্ট দিলি। আস্তে আস্তে সব কাজ শিখিয়ে দেবো, তখন তুই একাই সব হ্যান্ডেল করে দিবি। এ তো কিচ্ছু না, আরো টাকা পাবি। এ কিছুই না, আরো টাকা? এমনি ট্রিপ খেতে শিবু পায় বড়জোর 200-300 কি 500 টাকা, আর একটা পাচারে কিছু না করেই 5,000। আর কালিয়া বলছে ভবিষ্যতে আরো টাকা দেবে। সেদিন বাড়ি ফেরার পথে আমতলার জঙ্গল মতো জায়গায় গিয়ে সে বসে বসে 50টা 100 টাকার নোট এক এক করে বার গোনে। 50টা 100 টাকার নোট শুধু তার। এত টাকা একসঙ্গে তার বাবাও কবে দেখেছে ঠিক নেই। দেখেছে কি আদৌ? কালিয়া বলেছে আরো টাকা আসছে সামনে। শিবু চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে তার আসল স্বপ্ন জানিয়ে কালিয়ার কাছে মরিয়া হয়ে গিয়ে দাঁড়িয়েছিল সে, যার জন্য এই লাইন এসে নেমেছে। মনে করে লাল মোপেড, গোলাপি বাড়ি, নীল গাড়ি, সোনার চেন, খাসির মাংস। না, আস্তে আস্তে আবার সে সুস্থ বোধ করছে। ফিরে আসছে লোভগুলো। ব্যাস। শিবু চোখ বন্ধ অবস্থাতেই টাকাগুলোর গায়ে আলতো হাত বুলোয়। তার চোয়াল শক্ত হয়, নাকের সামনে ধরে গন্ধ শোকে। তারপর অসহায় ছোট ছোট মেয়েদের মুখ, গোঙানি কান্না, হাহাকার, বেশ্যালয়ের স্যাঁতস্যাঁতে সোঁদা গন্ধ। কালিয়ার অন্ধকার জগৎ নিয়ে তার যাবতীয় পাপবোধ সব আমতলাতেই ফেলে রেখে সে চুপচাপ বেরিয়ে আসে অন্ধকারে। সেদিন রাতে ফুর্তি করে যে শিবু বাড়ি ফেরে, তার মধ্যে তখন স্রেফ লোক, আরো আরো টাকার লোভ। শিবু এরপর আর থামেনি। মেয়ে পাচার, অস্ত্র পাচার, চোরাই মাল, কালিয়ার সব লেনদেনেই শিবু এখন সিদ্ধহস্ত। কালিয়াকে কিছুই বলতে হয় না, শিবু চুপচাপ কাজ করে যায়। স্বাভাবিক মাল চালানের আড়ালে চলতে থাকে পাপ কর্ম। শিবু যত পায় দিনকে দিন তার লোভ বেড়ে চলে, আর এতে ইন্ধন জুগিয়ে চলে কালিয়া। শুধু লোভের চোটে সব পাপবোধ লোপ পেলেও এইসব পাপকর্মের কারণে
ইদানিং সবসময় একটা ভয় কুড়ে কুড়ে খায় শিবুকে। ধরা পড়ে যাওয়ার ভয়। তার থেকে থেকে মনে হয় কি যেন তাকে সবসময় দেখছে, এই বুঝি সে ধরা পড়ে যাবে। এই দুশ্চিন্তায় প্রায়ই সে অন্যমনস্ক হয়ে পড়ে, কিন্তু তাকে সামলে থাকতে হয়, সানগ্লাস পরে ভাব নিয়ে থাকতে হয়। কালিয়া যদি তার ভেতরে ভয়ের গন্ধ পায় তাহলে আর রক্ষে নেই। তবে লোভ যে কেবল শিবুর এখন টাকা পয়সায় তা নয়, টাকা পয়সার লোভ তো তার আগে থেকেই ছিল। এই লাইনে নেমে কালিয়ার সান্নিধ্যে এসে যেটা নতুন জুড়েছে সেটা হলো মেয়ে মানুষের লোভ। এই লাইনে যেটা জলভাত। রাঙ্গিলার ওই রাতের পর থেকে কালিয়ার বেশ্যাসক্তির ব্যাপারটা পরের কয়েকটা ট্রিপেই বুঝে গিয়েছিল শিবু। শুরুর দিকে সে সাধু সেজে থাকার চেষ্টা করলেও কালিয়াকে তুষ্ট রেখে তার তালে তাল মিলিয়ে চলতে সেও ছোট দরজার নীল লাল সবুজ আলোওয়ালা ঘরগুলোতে ঢুকতে শুরু করল। আর অচিরেই নারী শরীরের প্রতি লোভও ঢুকে গেল শিবুর ভেতরে। নারী শরীরকে দেখা তার পাল্টে গেল সারা জীবনের মতো। মধ্যপ্রদেশের নিমাজ কিংবা রাতলাম জেলা হোক, কি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া কিংবা রাজামন্দ্রী, বাংলা বিহার বর্ডার হোক কি চিত্তরগড় পেরিয়ে হাইওয়ের ধার, কয়েক মাসের মধ্যে সারা ভারতবর্ষে সব জায়গায় সম্ভোগ লীলায় কালিয়ার সঙ্গী হিসেবে পটু হয়ে উঠল শিবু। রাস্তার অন্ধকারে টর্চ নিয়ে ইশারা করা দালাল থেকে ধাবার আড়ালে চলা বেশ্যালয়, পথে নামলে কালিয়া মাহাতোর কিছুই বাদ যেত না। আর এখন বাদ যায় না শিবুরও। তবে এ পথে ঝাঁপানোর আগে নিজেকে বাঁচিয়ে নেমেছে শিবু। সে কালিয়ার মতো বেপরোয়া নয়, কারণ ততক্ষণে সে জানতে পেরেছে কালিয়ার গোপন অসুখের কথা। যে সময়ের কথা এটা, সে সময় ভারতবর্ষে গ্রামে গ্রামে এইডস নামক এক যৌন রোগ ছড়িয়ে পড়ে দাবানলের মতো। আর এর সবচেয়ে বেশি সংখ্যক বাহক দেশ জুড়ে ঘুরে বেড়ানো এই লরির জগতের লোকজন, যারা রাস্তার ধারের বিভিন্ন বেশ্যালয় থেকে ওই রোগ বয়ে নিয়ে গিয়ে অজান্তেই ছড়িয়ে দিতে থাকে দেশ জুড়ে। শিবুর সাথে আলাপের বছর দুয়েক আগে কালিয়াও শিকার হয় এই রোগের, যার পর থেকেই তার শরীরের ভাঙন শুরু। কালিয়া অলৌকিকে বিশ্বাসী লোক। অনেক তাবিজ কবজ জলপোড়া ইত্যাদি করে সে টিকে আছে, কিন্তু শিবু দেখেছে এই রোগের ক্ষমতা, কিভাবে কালিয়ার মতো দশাশয়ী লোককেও এ রোগ কাবু করতে পারে, ভেঙে দিতে পারে দানবের মতো শরীর, অকাল বার্ধক্য আনতে পারে, মৃত্যু ভয়ে ঢোকাতে পারে। তবে কালিয়া নিজে যদিও এই রোগের পরেও থামেনি, বরং নারীর প্রতি তার বিকৃত মনোভাব আরও বেড়েছে। শুধু শারীরিক সম্ভোগ তো নয়, রীতিমতো অত্যাচার না করলে কালিয়ার সুখ মেটে না, তার জন্য সে বেশি টাকাও দেয়। এসব দেখে শুনে শিবু কালিয়ার প্রথম দুই বউয়ের মৃত্যুর কারণও ঠাহর করতে পেরেছে খানিকটা। কালিয়া বেশ্যালয়ে গিয়ে বেশি টাকা দিয়ে সম্ভোগের আগে মারধর করে, সিগারেটে ছ্যাঁকা দেয়, তাতেই নাকি তার সুখ। যৌনক্রিয়ার থেকেও বেশি সুখ তার অত্যাচারে। এত বড় মারণ রোগও টলাতে পারেনি কালিয়ার মানসিক বিকৃতি, কমাতে পারেনি তার লোভ। কিন্তু তখনও কি সে জানত জীবনের সবচেয়ে বড় সর্বনাশ তার অপেক্ষা করে আছে এই দিক থেকেই? ওই যে কথায় বলে, পাপ বাপ কেউ ছাড়ে না। আর ততদিনে কালিয়ার নিয়তির সঙ্গে শিবুর নিয়তিও জড়িয়ে পেঁচিয়ে গিয়েছে অচিরেই। ঘটনাটা ঘটল শিবুর জন্মদিনের ঠিক পরের সপ্তাহে। জি বাবু, একটু বাত বলে বলে ও মায়া পাহাড়ি কা রাস্তা ঠিক না বাবু, আপনারা গলতি করছেন। রাস্তা ঠিক না মানে? রাতেই ও রাস্তা জান লেওয়া আছে। কি হয় ওই রাস্তায়?
ও রাস্তে মে রাতে যে গাড়ি নিয়ে যায় ও ও আর ফিরে আসে না বাবু, লাপাতা হয়ে যায়। जो चक्कर डाको। ওর থেকেও খতরনাক বাবু। কি? अब देवता, भूत, पिशाच। আপনি নিজে দেখেছেন? राम राम पागल, जिंदगी प्यारी नहीं है क्या मेरा बाबू? তো জানলেন কি করে ভূত পিশাচ? সবাই বলে বাবু, इधर ये लोकल लोग केউ ওদিকে शाम के बाद जाए ना, सब बोलते हैं। ये हुई ना बात। सब बोलते हैं, सबका কথা শুনবে তো धंधा कैसे করবে काका? डबल मुनाफा मिला है ये ट्रिप का, समझे कि नहीं? उधर रास्ता में भूत पिशाच पेले थोड़ा कमीशन उधेरो दे देंगे। मुनाफा मिला भी उधर जंदो, है कि नहीं? हाँ, उन लोगों का भी हक बनता है। শেষের কথাগুলো বলেই প্রচণ্ড খ্যাক খ্যাক করে হেসে ওঠে কালিয়া। কমিশন অফিসের বৃদ্ধ দারোয়ান আর কথা বাড়ায় না। তারপর চুপচাপ সেখান থেকে চলে যায় বৃদ্ধ। কালিয়াও চলে যায় কমিশন অফিসের দিকে। শিবু দাঁড়িয়ে থাকে। চায়ের দোকানের পাশের একটা ছোট মন্দির দেখে সে এগিয়ে যায়। মন্দির তো না, বেদি বলা চলে। বেদির মাঝখানে স্থানীয় কোনো দেবতার শিলা, তার উপর টিমটিম করে জ্বলছে একটা হলুদ বাল্ব। শিবু প্রণাম করে। ধারে কাছে আর কেউ নেই। মন্দিরের পূজারী তখন সন্ধ্যের আরতি সেরে উঠলেন সদ্য। পূজারী অত্যন্ত বৃদ্ধ। তিনি আরতি সেরে উঠে শিবুকে একা দেখে নিজে এগিয়ে আসেন। হাতে একটা ফুল দিয়ে বলেন, ये फूल रख लो बेटा, भगवान सबका भला करे। শিবু কোনো উত্তর করে না। চুপচাপ ফুল বুক পকেটে রেখে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। পূজারী মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বিদায় নেন। জ্যৈষ্ঠ মাস, দিনটা শনিবার। শিবু কোনো দিনও ভুলবে না, চাইলেও পারবে না। এদিন বিহারের বখতিয়ারপুরের মাখনলালের কমিশন অফিসে সন্ধে নাগাদ কালিয়ারা যখন পৌঁছয়, তখন একটা ছোটখাটো জটলা পেকেছে সেখানে। भाई हाथ जोड़ के बोल रहा हूँ, कमीशन डबल हो जाएगा, चलिए ना भाई। देंगे भैया। বচসা চলছে একটা ডেলিভারি নিয়ে। ডেলিভারির মাল বলতে ইলেকট্রিক্যাল পার্টস, লেদ মেশিনের। বখতিয়ারপুর গুদাম থেকে লোড নিয়ে পরদিন সকালের মধ্যে জাফরগঞ্জে ডেলিভারি। কিন্তু কেউ নাকি ওভারনাইট এই রুটে মাল নিয়ে যেতে চাইছে না। পথে নাকি মায়া পাহাড়ি বলে একটা এলাকা পড়ে, সেখানে নাকি কিছু সমস্যা আছে। রাত বিরেতে ওদিকে নাকি কোনো গাড়ি যায় না। কি সব ভুতুড়ে ব্যাপার নাকি। এর চেয়ে বেশি কেউ অবশ্য কিছু বলে না। মাখনলালেরও দায়, সকালের মধ্যে জাফরগঞ্জে তার মাল না পৌঁছলেই নয়, তার চাকরি নিয়ে টানাটানি দশা। অবশেষে সে কালিয়ার কাছে কাকুতি মিনতি করতেই কালিয়ার ডবল দর হেঁকে বসে এবং অদ্ভুতভাবে এক কথায় মাখনলাল রাজিও হয়ে যায়। কালিয়া নির্ভীক লোক, কিন্তু এই ব্যাপারটা শিবুর সাংঘাতিক খটকা লাগে। যে কমিশন অফিসের লোকেরা এক পয়সা এদিক ওদিক হতে দেয় না, সেখানে একেবারে ডাবল রেট দিচ্ছে। শিবু কালিয়াকে ব্যাপারটা বোঝাতে গেলে সে উড়িয়ে দেয় যথারীতি। ভূতের ভয়ে কালিয়া মাহাতো ডরে না। আর তাছাড়া এত টাকা, ডবল মুনাফা কেউ ছাড়ে? লোভ। শিবুও চুপ করে যায় কালিয়ার উত্তরে। এরপর লোডিং সেরে বেরোনোর আগে একটু চা খেতে কালিয়া আর শিবু গুদামের মুখের চায়ের গুমটিতে গিয়ে দাঁড়ালে কমিশন অফিসের ওই বৃদ্ধ দারোয়ান নিজে থেকে এসে কালিয়ার সাথে কথা বলতে চায়। কালিয়া তার কথা উড়িয়ে দিলে সে নত শিরে বিদায় নিলেও বৃদ্ধের কথায় আরও মনটা কেমন করে ওঠে শিবুর। এদিকে মাখনলালের কাছ থেকে অন্য অর্ডার তোলার কথা ছিল কালিয়াদের। যাওয়ার কথা ছিল ছোট নাগপুর। সে অর্ডার পায় অন্য লরি। কালিয়া আর শিবুর ভাগ্যে জাফরগঞ্জ। ওই যে বলে নিয়তি। তখনও যদি শিবু জানত এই এক সিদ্ধান্তের ফলে কি ভয়ঙ্কর বিভীষিকা অপেক্ষা করে রয়েছে তাদের জন্য।
এরপর শিবুদের লরি যখন মাল লোড শেষ করে অবশেষে রওনা হলো, ততক্ষণে রাত প্রায় 9:45। পরের দিন সকাল সকাল জাফরগঞ্জে আনল। প্রায় 10 ঘন্টার যাত্রা, রাত ভোর ট্রিপ। কিন্তু এই প্রথম শিবুর মনে কি যেন একটা কু ডাকছে। মাখানলালের অতগুলো টাকা এক কথায় দিয়ে দেওয়া, সব ড্রাইভারদের এই রুটে রাতে যাওয়ায় আপত্তি, দারোয়ান বৃদ্ধের সাবধান বাণী, আর সবশেষে ওই অজানা পূজারীর হঠাৎ চেঁচে ফোন দিয়ে যাওয়া। এর আগেও আচ্ছা আচ্ছা খতরনাক জায়গা দিয়ে সে কালিয়ার সঙ্গে নাইট ট্রিপ করেছে, কোনো দিন কিছু টেরও পায়নি। কিন্তু সেদিন শিবুর ভেতর থেকে কি একটা কু ডাকে যেন। কি রে, ভয় করছে? না না, এই এলাকায় ঢোকার পর থেকে তো মুখ শুকিয়ে কার্বুরেটার হয়ে গেছে মাইলি। ইয়ার কি মেরো না ওস্তাদ। আরে রাগ করছিস কেন? আচ্ছা এক কাম কর, তোর পছন্দের বাপ্পিদার গান চালিয়ে দে, সন্নাটা কেটে যাবে। কিন্তু না, ক্যাসেট প্লেয়ার, রেডিও, শিবু একে একে সব চালানোর চেষ্টা করে, কিন্তু কিচ্ছু বাজে না। বাচ্চা ডর গিয়া। খালি রাস্তাতেও সে বাজিয়ে দেয় তার মার কামারা লরির হর্ন। নিঝুম জঙ্গলে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে সে হর্নের আওয়াজ নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দেয় মুহূর্তের জন্য। এখন রাত 12:30 প্রায়। শিবুদের লরি মায়াপাহাড়ি রাস্তায় ঢুকে পড়েছে 15 মিনিট হল। ইতিমধ্যে একটা অদ্ভুত নিকষ অন্ধকার ঢেকে ফেলেছে জঙ্গল পাহাড়ে ঘেরা এই হাইওয়েকে। হাওয়ায় পাকা মহুয়ার গন্ধ, কোথাও অন্য কোনো গাড়ি বা মানুষের চিহ্ন মাত্র নেই। অসীম অন্ধকারের মধ্যে দিয়ে শিবুদের লরি চলেছে একা। ইতিমধ্যে আর একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়ে গিয়েছে। জঙ্গল ডান দিকে রেখে একটা ধারালো বাঁক ঘুরতেই চারিদিকের আবহাওয়া ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে ক্রমশ। সঙ্গে অদ্ভুত একটা ঘন কুয়াশার চাদর ঢেকে দিচ্ছে চারিদিক। মিনিট খানেকের মধ্যে চারিদিক একেবারে ঠান্ডা, শীতকাল যেন। শিবুর হাত জমে আসে, এরকম একটা ঝিমঝিম ভাব টের পাচ্ছে সে, এরকম ঘুম ঘুম ভাব। শিবু কালিয়ার দিকে তাকায়। কালিয়া চালকের আসনে বসে বড় বড় হাই তুলছে তখন। পরপর বেশ কয়েকটা। এতদিন কালিয়ার সাথে গাড়ি চালিয়ে রাতের ট্রিপে এই প্রথম কালিয়াকে হাই তুলতে দেখছে শিবু। ওস্তাদ, ওস্তাদ ঠিক আছো? সারা একটু ঘুম লাগছে। চারিদিক কিরকম ঠান্ডা হয়ে গেল দেখি। আর এই কুয়াশাটা। সালা পাহাড়িতে হয় এরকম, ভয় করলে চোখ বুঝে ঘুমো, মাথা কাজ নে। সালা এখন তোর কাজ ছিল একটু রাম, সামনে এতটা পথ, খুন গরম করে নেওয়া যেত একদম। কালিয়ার মুখের বাক্য ফুরোনোর আগে এবার ঘটে একটা ঘটনা। দূরে সামনের রাস্তার পাশের জঙ্গল থেকে একটা ছোট আলো উঠে আসে ক্রমশ রাস্তার ওপরে। আলোটা ক্রমশ দুলছে দূরে, রাস্তার পাশে। এর অর্থ শিবু জানে, দালাল। হাইওয়ের পাশের বেশ্যালয়ের দালালদের খদ্দের ধরার এটাই সিগন্যাল। এ লাইনে এ জিনিস রোজগার। কালিয়ার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। দালাল মানে তার মদের জোগাড় আর আটকায় কি? কিন্তু এই এঁদো এলাকায় জঙ্গলের মধ্যে এইসব। যদিও এসব দালালরা এভাবেও তাদের খদ্দের ধরে, ভাবে শিবু। ওদিকে কালিয়া স্বাভাবিকভাবেই খুশি। তার শরীর গরম করা মদের জোগান নিজে হেঁটে এসেছে বলতে গেলে। কিন্তু শিবুর মনে সেই কু ডেকেই চলেছে, এসব কিছু অন্য ব্যাপার না তো? কালিয়া যথারীতি উড়িয়ে দেয় শিবুর সন্দেহ। তারা দাঁড়াচ্ছে,
ব্যাস। কিছুটা এগোতেই গাড়ির হেডলাইটে প্রথমবার দেখা যায় লোকটাকে। অত্যন্ত বৃদ্ধ একটা লোক, প্রায় আপাদমস্তক একটা মলিন ধূসর শাল জড়ান, নিচে ধুতির কিছুটা অংশ দেখা যায়, খালি পা, মুখের অর্ধেকের বেশি শালেই ঢাকা। দূর থেকে এর বেশি কিছু দেখা যায় না। লোকটা মাথার উপর হাত তুলে একটা তেলের বাতি হাতে দাঁড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে দুলে দুলে উঠছে তার হাত। দালালদের প্রচলিত খদ্দের ধারার মার্কা মারা কায়দা। লোকটা থেকে হাত 10 দূরে এসে কালিয়া লরি দাঁড় করিয়ে দেয়, স্টার্ট বন্ধ করে, নেমে পড়ে গাড়ি থেকে এক লাফে। মনে হাজার ভয় আতঙ্ক নিয়ে শিবুও নেমে পড়ে লরি ছেড়ে। লরি ছেড়ে নামতেই একটা জিনিস দেখে বুকে কিছুটা বল পায় শিবু। সে দেখে রাস্তার পাশে অনতি দূরেই আর একটা লরি দাঁড় করানো আছে। তার মানে এখানে তারা একা নয়। যাক, শিবু কিছুটা শান্ত হয় ভেতর ভেতর। এদিকে ইঞ্জিনের গর্জন থেমে এতক্ষণে নেমে এসেছে এক শরীর হিম করা নিস্তব্ধতা। পাশের জঙ্গলের ঝিঁঝির মৃদু ডাক আর হাওয়ার হিসহিসানি আওয়াজ ছাড়া আর কিছু কানে আসে না। শিবু এদিক ওদিক তাকিয়ে দেখে ঘন কুয়াশায় ঢাকা গোটা এলাকাটা, যেন ভরা শীতকাল। তার শরীর জমে আসছে। না, একটু মদ পেলে সে নিজেও খাবে। ওদিকে কালিয়া আর শিবু লরি ছেড়ে নামতেই বৃদ্ধ লোকটা জঙ্গলের ভেতরের দিকে চলতে শুরু করে, কোনো বাক্যালাপ ছাড়াই। এটাও স্বাভাবিক, দালালরা খুব একটা কথা বলে না। তাদের কাজ কেবল রাস্তার খদ্দের ধরে ঠিক জায়গা অবধি পৌঁছে দেওয়া। পুরো চলতে শুরু করলেই কালিয়াও তাকে অনুসরণ করে। সে কিছুটা এগিয়ে গিয়ে দেখে শিবু তখনও রাস্তায় হাঁ করে দাঁড়িয়ে। কালিয়া ইশারা করে, অগত্যা শিবুও চলতে শুরু করে একই দিকে। বাতি হাতে বৃদ্ধ সামনে, পেছনে কালিয়া আর শিবু, তিনজনে মিলে জঙ্গলের গভীরের দিকে এগিয়ে যায়। চাচা, একটা বাত পুছে। যে এই মায়া পাহাড়ি এলাকারে তো বদনাম কেন আছে? নাকি हमारा लाइन का लॉरी वाला लोग এদিকে এসে রাতের বেলা লাপাত্তা হয়ে যায়। এসব ভূত পিশাচ মানে আরে সারের লোকেরা নাম করায় যাতে কোর্টের পেপারটা ছুপা রাখা যায়। कोठी? জি, कौन सा कोठी? ও মায়া কে किधर? এখানে? কোথায় কোথায় আছে? বৃদ্ধ এবার ইশারা করে ধাবার পেছনে কিছুটা দূরে একটা টিলা মতো জায়গার দিকে দেখায়। কালিয়া শিবুও তাকায় সেদিকে। সত্যি সত্যি টিলার উপরে কুয়াশা জড়িয়ে একটা বাড়ি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে চুপচাপ। কালিয়া মুখ ফিরিয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে একবার প্রশ্ন করে, কোঠি তো অন্ধকার আছে। अंधकार सही समय ऊंची के কে জেগে উঠবে? बहुत खूबसूरत सब लड़कियां थे, उनको पीते हुआ वो এই जलसा लगा। बेहोश शुरू करे ये सब বানাতে শিকাল औरतेर মতো লয় বাবু। পরীদের মতো শরীর,
गुलाबी दूध सादा एकदम एकदम दूध सादा होर के पड़े बाबू साहब मेहमान जी एक बार देख ले सर हो जाए हमने उधर खूबसूरती हमने उधर हुस्न ইতিমধ্যে কয়েক গ্লাস মহুয়া খেয়ে কালিয়ার নেশা বেশ চড়েছে। ওদিকে এক গ্লাস খেয়েই শিবুর নেশাও যথেষ্ট। সে দেখে বৃদ্ধের দেওয়া মেয়ে মানুষদের বিবরণ শুনে কালিয়ার চোখ মুখ পাল্টে যাচ্ছে। লোক তারপর কি একটা ভেবে কালিয়া বলে, কিন্তু এই কঠিন ব্যাপারটা তাহলে লুকিয়ে রাখা কি আছে? এ তো খুবসুরত মেয়ে ছেলেই যদি থাকে তাহলে তো আরো ভালো ধান্দা করার কথা, আরো পয়সা ছুপানোর কারণ কি আছে? কালিয়ার কথায় বৃদ্ধের মুখে এবার একটা রহস্যজনক হাসি এক ঝলক খেলে মিলিয়ে যায়। সে ফ্যাস ফ্যাসে গলায় বলে, कारण माया को फिर औरत राय মতলব ওহারা সাধারণ মেয়ে মানুষ লয় বাবু। কি কি বলছে, কি কি মানে আছে? अरे बाबू पूरा पूरा सब मायावी औरत আছে। মায়াবী? এ, মায়াবী কেন? কারণ যেই কঠিন মেয়ে মানুষদের সঙ্গে শুয়ে সঙ্গম করে তার সব বিমারি কেটে যায়, उम्र कमे जाए, जवानी ऐसे दुनियाয় সবাই এটা জেনে গেলে তো মুশকিল। বাবু তাই সব চুপ ফেলায়। বৃদ্ধের এই উত্তরে কালিয়া কিছুটা চুপ করে যায়। বৃদ্ধ ব্যাপারটা লক্ষ্য করে। সে এবার কালিয়ার দিকে চেয়ে চাপা গলায় বলে, আপনারও তো বিমারি আছে বাবু, তাই না? চমকে ওঠে কালিয়া। বৃদ্ধ কি করে জানল তার রোগের কথা? কালিয়ার মনের কথা পড়ে ফেলে যেন বৃদ্ধ উত্তর করে, সব লোক দেখলেই আমরা বুঝতে পারি বাবু। হাও দেখুন ও দুজন ভাবু কোসে পুরা শহর থেকে এসেছেন, কোঠিতে যাবেন বলে। ওদেরও তো একই বিমারি, সবাই জওয়ানি চায় বাবু, সবাই জওয়ানি। কথা কটা বলে বৃদ্ধ খক খক করে কাশে। তারপর কালিয়ার দিকে আরো এগিয়ে এসে প্রায় ফিস ফিস করে বলে, আপনার রোগটাও সেরে যাবে। তো সুপা যাবেন আপনি? শিবুকে দেখিয়ে শেষ কথাগুলো বলে বৃদ্ধ। কালিয়ার চোখ চকচক করে ওঠে। শিবু বোঝে কালিয়া মাহাতোর মনে ধরেছে কথাগুলো। সে তার এই রোগ সারাতে কম তাবিজ কবজ মাদুলিত করেনি। আর তাছাড়া সম্ভব করেই যদি রোগের থেকে মুক্তি পাওয়া যায় তবে কেন নয়? কালিয়ার মনের কথা যেন শুনতে পাচ্ছে শিবু। কালিয়ার চোখ কথা বলছে এখন। সে এক নিমেষে মহুয়ার গ্লাসটা শেষ করে বৃদ্ধের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করে এবার, যাবে? बताओ কখন শুরু হয়? কোঠি চর্চা?
जी लड़की लोगों का मुहूर्त আছে এক এক দিন এক এক সময় আপনারা এখানে নেশা করুন বিশ্রাম করুন তারপর এই কোঠি থেকে যখন পায়েলের আওয়াজ আসবে চলে উঠবে শুরু হয়ে চলে যাবেন বাবু সাহেব কি হয় তো দেখুন ওই দেখুন ও বাবুরাও ইন্তজার করছে মায়া কুঠির মুহূর্তের চলে বাবু শেষের কথাগুলো বলে বৃদ্ধ একটু দূরে প্রায় অন্ধকারে বসে থাকা ছায়ার মতো লোক দুটির দিকে আঙুল নির্দেশ করে দেখায়। শিবু দেখে ছায়ামূর্তি দুটো চুপচাপ বসে গ্লাসের পর গ্লাস মহুয়া খেয়ে যাচ্ছে। কালিয়া জিজ্ঞেস করে, पैसा कौड़ी ও হিসাব নিকাশ সব ওখানে বোঝাপড়া হয়ে যাবে বাবু শেষ কথাটা বলে অদ্ভুত রহস্যজনকভাবে হাসে বৃদ্ধ। ধাবার এই বৃদ্ধ মালিক আর কালিয়ার মধ্যে কথাবার্তা চলছে জঙ্গল ঘেরা একটা ধাবার সামনে খাটিয়ার ওপর বসে। ধাবা না বলে জায়গাটাকে অবশ্য ধাবার ভগ্নস্তূপ বলা ভালো। মেন রাস্তা থেকে জঙ্গলের ভেতর দিয়ে মিনিট 10 হেঁটে যখন কালিয়া আর শিবু এখানে এসে দাঁড়িয়েছিল তখন চারিদিক শুনশান। ধাবার মধ্যে একটা টিম করে হ্যারিকেন জ্বলছে খালি, আর একটা তেলের বাতি রাখা আছে বাইরে পাতা একটা খাটিয়ার পাশে। সেখানে বসে অন্ধকারে ঢাকা দুটো লোক মহুয়া খাচ্ছে। এরা নিশ্চয়ই বাইরের ওই লরির লোকজন। ঘন অন্ধকারে লোকগুলোকে ভালোভাবে দেখতে পারে না শিবু, কিন্তু তাতে কি, বাইরের মানুষ আছে এখানে, এই স্বস্তি। ততক্ষণে এও বোঝা গিয়েছে যে ওই বৃদ্ধ দালাল নয়, সেই ভগ্নপ্রায় ধাবার গরিব মালিক মাত্র। কালিয়া আর শিবু এসে ধাবার সামনে দাঁড়ালে ধাবার অন্য প্রান্তে একটা খাটিয়া দেখিয়ে বৃদ্ধ ইশারায় কালিয়া আর শিবুকে বসতে বলে। তারপর ভেতর থেকে গ্লাস আর মহুয়ার বোতল নিয়ে এসে চুপচাপ দিয়ে যায় তাদের খাটিয়ার উপর। কিছুক্ষণেই প্রথম বোতল শেষ করে ফেলে কালিয়া। শিবুও এক গ্লাস খেয়ে ফেলে। এরপর মহুয়ার দ্বিতীয় বোতল নিয়ে বৃদ্ধ দিতে এলে এই মায়াকঠির ব্যাপারে কথা ওঠে। এরপর কথাবার্তা সেরে বৃদ্ধ সরে পড়লে কালিয়া শিবুর দিকে চেয়ে থাকে চুপচাপ। সে আবার এক চুমুকে এক গ্লাস শেষ করে দূরে অন্ধকার কোঠির দিকে একবার তাকায়, তারপর ফের চায় শিবুর দিকে। তেলের ছোট আলোয় কালিয়ার চোখ দুটো দপদপ করছে। কথা ছাড়াই শিবু বুঝে যায় মায়া কোঠিতে কালিয়া যাবেই। নেশায় তার কথা জড়িয়ে উঠছে এদিকে, কিন্তু শিবু কালিয়ার মনের ভাব পড়ে ফেলে আশঙ্কা প্রকাশ করে। কিন্তু ওর স্যার কাল সকালের মধ্যে ডেলিভারি খুশি করে যে সারা ডেলিভারি জওয়ানি জওয়ানি রোগ সেরে যাবে কারিয়া মা তো বগের বাচ্চা বিচ্ছে জওয়ানি কিন্তু কিন্তু কি রে সারা শুনলি না ওর কি পারি আপসারা চাই না তোর কালিয়া অশ্লীল ইয়ার্কি মারতে থাকে শিবুর সঙ্গে। জোর করে আর এক গ্লাস মহুয়া ঢেলে দেয় শিবুর গলায়। এদিকে এখানে এসে মহুয়া খাওয়ার পর থেকে শিবু লক্ষ্য করছে তার ভেতরে ভয়, যুক্তিবোধ, চিন্তা ভাবনা ইত্যাদি বেশ কমে এসেছে। মেয়ে মানুষের সঙ্গে সঙ্গম করে রোগ সারিয়ে জওয়ানি ফেরত পাওয়া যে আদতে হাস্যকরভাবে অসম্ভব ঘটনা, এ ব্যাপারটা মোটেই মনে হচ্ছে না শিবুর। মনে হচ্ছে যেন এটা তো হতেই পারে। তাবিজ কবজ হলে এটা নয় কেন? বলাই বাহুল্য, ওদিকে কালিয়া শিবু ততক্ষণে মোটেই প্রকৃতিস্থ অবস্থায় নেই আর।
একদিকে কালিয়া অপেক্ষা করতে থাকে জলসা শুরুর, তো অন্যদিকে কালিয়ার ইন্ধনে ও মহুয়ার নেশায় শিবুর ভেতরেও সব সরে গিয়ে জেগে ওঠে কাম, জেগে ওঠে লোভ, শরীরের লোভ। নেশার ঘোরে কল্পনায় সে ভাবার চেষ্টা করে সেসব সুন্দরীর আকর্ষণীয় যৌবন ভরা শরীরের গড়ন, খাঁজ। উত্তেজনা ছড়িয়ে পড়ে তার শিরায় শিরায়। এরপর কখন যেন সব অন্ধকার হয়ে আসে শিবুর চোখের সামনে। ঘুঙুরের শব্দ। ধরফর করে উঠে বসে শিবু। ঘুমিয়ে পড়েছিল সে। শিবু এখন বসে আছে সেই খাটিয়ার ওপর, কিন্তু কালিয়া কোথায়? চারিদিকে তাকিয়ে দেখে শিবু। কোথাও কোনো আগুন বা আলো নেই। ধাবার ভেতর অন্ধকার। দূরে বসা খাটিয়া শূন্য, লোক দুটো নেই। বৃদ্ধকেও কোথাও দেখা যাচ্ছে না। চারিদিকে তাকিয়ে দেখে মনে হয় যেন কেউ এখানে ছিলই না কোনোদিনও। তাহলে কি সবাই ইতিমধ্যে চলে গিয়েছে? ঘাড় ঘুরিয়ে দূরে টিলার উপর কোঠির দিকে তাকায় শিবু। মায়া কোঠির আলো জ্বলে উঠেছে। জঙ্গলের হাওয়ায় প্রতিধ্বনিত হতে হতে সেদিক থেকেই ভেসে আসছে নেশা লাগানো ঘুঙুরের আওয়াজ, সঙ্গে কি যেন একটা সুর। জলসা শুরু হয়ে গিয়েছে তাহলে। শিবু খাটিয়া থেকে নেমে উঠে দাঁড়ায়। দূর থেকে বেশি বড় না মনে হলেও সামনে এলে বোঝা যায় কোঠির ব্যাপ্তি। ইংরেজ আমলের বাড়ি, যাকে হাভেলি বলা চলে, এখন পোড়ো দশা। জংধরা ভাঙা গেট অর্ধেক খোলা। শিবু ঢুকে প্রত্যন্ত একটা মোরামের রাস্তা দিয়ে এগিয়ে যায় বাড়ির সদরের দিকে। চারিদিকে শুকনো জমি দেখে মনে হয় এককালে বাগান ছিল নিশ্চয়। শিবু যত এগোয় লক্ষ্য করে গাড়ি বারান্দা মতো জায়গাটার ফাঁক থেকে একটা বড় ঘর দেখা যাচ্ছে। সেখানে আলো জ্বলছে। স্পষ্ট এক ঝাঁক ঘুঙুরের শব্দ ও সঙ্গীতের সুর ভেসে আসছে ওদিক থেকেই। শিবু পায়ে পায়ে এগিয়ে যায় সেদিকে। এরপর গাড়ি বারান্দার মতো জায়গাটা টপকে একটা ছোট মতো ঘর পেরিয়ে আলো জ্বলা ঘরের দোরগোড়ায় এসে দাঁড়াতেই চোখ ধাঁধিয়ে যায় শিবুর। একটা বিশাল গোল মতো ঘর, চারিদিকে গদি লাগানো খাঁজে খাঁজে। ঘরে ইলেকট্রিক বাতি নেই কোনো। আলো বলতে স্রেফ ঘরের মাঝে ছাদ থেকে ঝোলা বিশাল বড় একটা ঝাড়বাতি, যার নিচে তখন বেশ কয়েকজন অপরূপ সুন্দরী নারী নেচে চলেছে। সে নারীদের যে কি রূপ তা মুখে বর্ণনা করা মুশকিল। ধবধবে গায়ের রঙের ওপর পিছলে পিছলে যাচ্ছে ঝাড়বাতির আলো। ঘন কালো ঢেউ খেলানো স্রোতের মতো চুল নিচে নিচে ভেসে বেড়াচ্ছে তালে তালে। রক্তাভ লাল আলতায় রাঙানো পা জোড়াগুলো দুধ সাদা পাথরের মেঝের ওপর যেন এক অদ্ভুত আলপনা রচনা করছে। ওদিকে ঘরের কোণায় একটা বড় গ্রামাফোন থেকে বাজছে এক মোহময় মায়াবী যন্ত্রসঙ্গীত, যার তালে লয়ে উন্মত্ত হয়ে নেচে চলেছে সব মেয়ে মানুষেরা। অপ্সরাই বটে, শিবু মনে মনে ভাবে। তার মনের ভয় চিন্তা ততক্ষণে সম্পূর্ণ লোপ পেয়েছে। সে এক কোণায় গদির ওপর কালিয়াকে দেখে তার পাশে গিয়ে চুপচাপ বসে পড়ে মোহগ্রস্তের মতো। ঘরের উপরান্তে দুটো লোককে এই প্রথমবার স্পষ্ট দেখে শিবু। তাদের হাড়গিলে চেহারা, মুখে শরীরে ঘা, দেখেই বোঝা যায় অসুস্থ। এখন অবশ্য দুজনেই বিস্ফারিত চোখে তাকিয়ে রয়েছে নৃত্যরত মেয়ে মানুষদের দিকে। এদিকে কালিয়ারও একই দশা। বুভুক্ষু কুকুরের মতো সে চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে। চোখের পলক অবধি পড়ছে না। মুখটা অল্প খোলা, বেরিয়ে রয়েছে কিছুটা জিভ। কালিয়ার কাম আসক্ত এই মুখ শিবু এর আগেও বহুবার ধাবায়, শরীখানায়, বেশ্যালয়ে দেখেছে।
শিবুও মুখ ফেরায় মেয়ে মানুষদের দিকে। তাদের শরীরে বসন বলতে খুবই সামান্য। বুক আর উরুর কাছে এক চিলতে কাপড়ের সামান্য আবরণ, আর নাকের তলা থেকে ঠোঁট পেরিয়ে থুতনি অবধি ঢাকা এক চিলতে কাপড় বাঁধা কানের পাশ দিয়ে। শরীরের খাঁজে খাঁজে জমে থাকা ঘাম চকচক করে উঠছে ঝাড়বাতির আলোয়। বুকের উপচে ওঠা শারীরিক যৌবন কিংবা উরুর মাংসল ঢেউ সঙ্গীতের লয়ে ও ঘুঙুরের ছন্দে দুলে দুলে উঠছে থেকে থেকে। শিবু তার শরীরের শিরায় উপশিরায় উষ্ণতা টের পায়। তার ভেতরে জেগে উঠছে কাম, ফুঁসিয়ে উঠছে লোভ। গ্রামে পড়ে থাকা মা বাবা, সংসারের অভাব, মায়া পাহাড়ি, রাস্তা, ভয়, অজানা জঙ্গল, পোড়ো ধাবা, রহস্যজনক বৃদ্ধ, তার নিজের খালাসির জীবন, কালিয়া মাহাতোর গোপন রোগ, তার নিজস্ব যাবতীয় পাপ। না, কিচ্ছু আর মনে পড়ছে না শিবুর। সে শুধু এই নৈসর্গিক লাস্যময়ী নারীদের শরীর ভোগ করতে চায় এখন। তার মন প্রাণ জুড়ে স্রেফ কাম, শুধু লোভ। এরপর শিবুকে বা কালিয়াকে কাউকেই বেশিক্ষণ লোভ সংবরণ করতে হয় না অবশ্য। কিছুক্ষণের মধ্যেই নাচ থামে। কেউ কোনো কথা বলে না। দলে দলে মেয়ে মানুষেরা এসে একে একে সব পুরুষকে নিয়ে চলে যায়। প্রথমে ওই দুই পুরুষ, তারপর কালিয়া, তারপর শিবু। বড় গোল ঘর ছেড়ে সবাই জাদু পড়া মন্ত্রমুগ্ধের মতো দলে দলে মেয়ে মানুষদের সঙ্গে ঢুকে পড়ে যে যার কামরায়। বাড়ির ভেতর দালানের চারিদিকে এই সারি সারি কামরা। কলের পুতুলের কাণ্ড কারখানার মতোই মনে হয় পুরো ব্যাপারটা। কেউ কোনো কথা বলে না। স্রেফ শিবু নিজের কামরায় ঢোকার সময় দেখে তার ঠিক উল্টো দিকের একটা কামরায় জনা ৫-৬ মেয়ে মানুষের সঙ্গে ঢুকছে কালিয়া। তখনও কি শিবু জানত কালিয়া মাহাতোর সঙ্গে ওই তার শেষ দেখা? এদিকে নিজের কামরায় ঢুকে শিবু দেখে ঘরের দেওয়ালে কুলুঙ্গির মধ্যে জ্বলছে একটা প্রদীপ। ইতিমধ্যে শিবুর ঘরে প্রবেশ করেছে দুই মেয়ে মানুষ। তাদের পিছনে দরজা বন্ধ হয়ে যায় নিশ্চুপে। তারা এবার দুজনেই শিবুকে ধরে ঘরের মধ্যিখানের একটা ছোট্ট তক্তপোষের ওপর শুইয়ে দেয়। শিবু দরদর করে ঘামছে। শরীরের ভেতরে রক্ত ফুটছে তার উত্তেজনায়। কালিয়ার সঙ্গে কত জায়গায় তো সে গেছে, কত নারী সঙ্গ সে করেছে, কিন্তু এমন উত্তেজনা তো সে বোধ করেনি কখনো। ইতিমধ্যে দুজনেই তাদের শরীরের যাবতীয় বস্ত্র খুলতে থাকে। নিমেষে উন্মুক্ত হয়ে বেরিয়ে পড়ে দুই নারীর নগ্ন দেহ। তাদের শরীরে এখন বস্ত্র বলতে শুধু নাকের নিচ থেকে ঝোলা সেই এক টুকরো কাপড়, যা তাদের ঠোঁট ও বাকি মুখটা ঢেকে রেখেছে। বাকি সারাটা শরীর তাদের উন্মুক্ত। প্রদীপের আলোয় তাদের দেহ আরো মায়াবী দেখায়। এবার শিবুর দিকে এগিয়ে আসছে তারা। উত্তেজনায় শিবু চোখ বোঝে। ঠিক তারপরেই সে অনুভব করে দুই নরম নারী শরীর নিঃশব্দে উঠে এসেছে তার শরীরের ওপর। ক্রমশ জড়িয়ে পেঁচিয়ে উঠছে তারা শিবুর শরীর জুড়ে। যেন এক মায়াবী নাগপাশ। তাদের মধ্যে একজনের ঠোঁট এবার ছোঁয়ে শিবুর পায়, এবং তারপরে জন তার ঠোঁট ছোঁয়ায় শিবুর গলায়। আর শিবু বুঝে ওঠার আগেই সেই ঠোঁট পেরিয়ে ধারালো কিছু বিঁধে যায় তার গলায়। শিবু যন্ত্রণায় চিৎকার করে ওঠে। পরক্ষণেই সে অনুভব করে তার গলা মাথা জুড়ে কি যেন একটা গরম তরল গড়িয়ে পড়ছে।
ইতিমধ্যে নানা কামরা থেকে আর্তনাদ ভেসে আসতে থাকে। কিচ্ছু বুঝতে পারে না শিবু, এসব কি শুরু হয়েছে। এদিকে শিবু টের পায় ততক্ষণে সেই ধারালো জিনিস আরো গভীরে যাচ্ছে তার গলার ভেতরে। চোখ খুলে ফেলে শিবু। ততক্ষণে আর এক নারী শিবুর বুকের কাছে এসে ছিটকে পড়েছে অন্ধকারে। শিবু নিজের বুকে হাত দিতে তার মনে পড়ে সেই পূজারীর দেওয়া খুন। আর ঠিক সেই মুহূর্তে সম্পূর্ণ সম্বিত ফিরে আসে শিবুর, ঠিক ঘোর কাটার মতো। মায়া পাহাড়ি দারোয়ানের সাবধানবাণী, তার মনের কু ডাকা, সব এক লহমায় আছাড় খায় তার মনে। শিবু এক ঝটকায় লাফ দিয়ে নেমে আসে তক্তপোষ থেকে। আর তখনই দৃশ্যটা দেখতে পায় সে। কোথায় সুন্দরী নারী? এই যে তুই জলজ্যান্ত পিশাচিনী, সাক্ষাৎ রাক্ষসী! কি বিভৎস তাদের চেহারা! নাকের তলা থেকে একসারি ধারালো ফলার মতো দাঁত বেয়ে রক্ত ঝরে পড়ছে। চারিদিক ভরে গেছে একটা মরা পচা গন্ধে। শিবু উঠে দাঁড়াতে হিংস্র নেকড়ের মতো তারা শিবুর দিকে তাক করে। ওদের মুখ থেকে বেরিয়ে আসছে লালা ঝরানো একটা জান্তব গোঙানির পৈশাচিক আওয়াজ। পুরো ব্যাপারটা ঘটে যায় নিমেষের মধ্যে। শিবু টের পায় তার গলা চিরে রক্ত ভেসে যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে পা। কিন্তু এ কি? তার শরীরের চামড়া এরকম ক্রমশ কুঁকড়ে উঠছে কেন? তবে এসব ভাবার সময় তার নেই এখন। শিবু মুহূর্তের মধ্যে কামরা খুলে বেরিয়ে পড়ে বাইরের থেকে আটকে দেয় কামরার দরজা। ভেতর থেকে দামাল জন্তুর মতো আছড়ে পড়ে দরজা আঁচড়াতে থাকে ওই দুই নাম না জানা বিভীষিকা। ইতিমধ্যে কালিয়ার একটা বিভৎস গা ঠান্ডা করা আর্তনাদে খান খান হয়ে যায় চারিদিক। শিবু ছুটে যায় উল্টো দিকের কামরার সামনে, যেখানে সে কালিয়াকে শেষ ঢুকতে দেখেছিল। শিবু কামরার কাছাকাছি যেতেই কামরার ভেতর থেকে ভেসে আসে একটা অদ্ভুত শব্দ। কঠিন কিছু ভাঙা চলছে যেন ভেতরে, যেন মটমটিয়ে অনেকগুলো হাড় একসঙ্গে টুকরো টুকরো করে গড়িয়ে খেলা হচ্ছে। সঙ্গে ভেসে আসছে কয়েকটা লালা ঝাড়ানো চাপা গর্জন। শিবুর গলা শুকিয়ে আসে। সে এবার অতি সন্তর্পণে প্রায় নিঃশ্বাস বন্ধ করে এগিয়ে গিয়ে কামরার একমাত্র ভাঙা জানলা দিয়ে উঁকি মারতেই কামরার ভেতরে সে যা দৃশ্য দেখে তা সুস্থ মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব। শিবু দেখে এক রক্তাক্ত লীলা খেলায় উন্মত্ত হয়ে আছে গোটা কামরাটা। তক্তপোষের ওপর পড়ে রয়েছে কালিয়ার শরীরের কিছু অংশ, আর ঘর জুড়ে কিছুক্ষণ আগে দেখা পিশাচিনী স্বরূপ একদল নারকীয় রাক্ষসীরা ছুঁড়ে ছুঁড়ে খাচ্ছে কালিয়ার বিরাট দেহ। উন্মত্ত উন্মাদিনীর মতো সেসব পিশাচিনীর চোখ জ্বলছে ভাঁটার মতো। খুরের মতো দাঁতের সারি দিয়ে তারা ছিঁড়ে খুবলে নিচ্ছে মাংস, মটমটিয়ে ভেঙে ফেলছে হাড়। কেউ চিবিয়ে খাচ্ছে কালিয়ার হাত, কেউ চিবিয়ে খাচ্ছে তার পা, তো কেউ পেটের নাড়িঘড়ি বার করে কোকড়াসে গিলে খাচ্ছে। তাদের ধারালো জিভ পেয়ে গড়িয়ে পড়ছে কষ রক্ত। ওদিকে ঘরের দেওয়াল জুড়ে চুঙে পড়ছে রক্ত, চর্বি, খেড়া মাংসের টুকরো, চুল। উন্মত্ত বন্য পাগল জন্তুর মতো পিশাচিনীর দল কি এক নারকীয় উল্লাসে ধীরে ধীরে ছিন্ন ভিন্ন কালিয়াকে ঢুকিয়ে নিচ্ছে তাদের নিজ নিজ শরীরে। এত কিছুর মধ্যেও শিবুর চোখ কালিয়ার মাথাটা খোঁজে। এরপর কিছুক্ষণ এদিক ওদিক দেখার পর অবশেষে তার চোখ যায় কামরার ঠিক মধ্যিখানে। কালিয়ার মাথা, গলা, পাঁজরের কিছু অংশ
আর অবশিষ্ট ভাঙা শিরদাঁড়া তখন শুধু পড়ে আছে তক্তপোষের মাঝ বরাবর দেয়ালে ঠেস দিয়ে। শিবু দেখে কালিয়ার প্রাণহীন রক্ত জমা বিস্ফারিত চোখ দুটো খোলা। প্রদীপের আলো চিকচিক করছে তার নিথর চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া জলে। মৃত্যুর আগে চোখ ফুটে বেরিয়ে আসা শেষ এই চোখের জল যেন কালিয়া মাহাতোর সারা জীবনের সব লোভের সাজার চিহ্ন হয়ে টলটল করছে। সাংঘাতিক একটা শব্দে ঘোর ভাঙে শিবু। তারপর এই ধূপ ধাপ পায়ে ঘুঙুরের আওয়াজ তুলে কারা যেন ছুটে আসে শিবুর পেছনে। কিন্তু হুঁশ ফিরিয়ে শিবু পেছন ফিরে দেখার আগেই তার ডান হাতের ওপর ঝাঁপিয়ে পড়ে ওই দুই পিশাচিনী, যাদেরকে কামরাবন্দি করে এসেছিল শিবু। দরজা ভেঙে বেরিয়ে এসেছে তারা। শিবু কিছু বোঝবার আগেই দুই রাক্ষসীর দাঁতের টানে হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার ডান হাত। মরিয়া শিবু এক টানে সেই ছেঁড়া হাত দুই পিশাচিনীর দাঁতের ফাঁক থেকে ছাড়িয়ে নিয়ে লাথি ছোড়ে। ঘটনার আকস্মিকতায় ছিটকে পড়ে দুই রাক্ষসী। এই সুযোগ শিবু ছুট লাগায় প্রাণপণে। মায়াকঠি পেরিয়ে শিবু ছোটে। ছিঁড়ে ঝোলা ডান হাতটা বাঁ হাতে ধরে নিয়ে বন জঙ্গল ভেঙে উন্মাদের মতো স্রেফ ছুটে চলে শিবু। ওদিকে অজস্র শেয়ালের শরীর ঠান্ডা করে দেওয়া কান্না আর অসংখ্য হায়নার বিকট খ্যাকখ্যাকানি হাসির এক মিশেল খান খান করে দিচ্ছে দিক। শিবু কিছু ভ্রুক্ষেপ না করে ছুটে চলে। বাঁচতে গেলে তাকে শুধু ছুটতে হবে, হাওয়া চলবে না। কিন্তু ওদিকে ছুটতে ছুটতে শিবু বুঝতে পারে যত সময় যাচ্ছে তার শরীর কেমন যেন বুড়িয়ে মুখরে আসছে। সে যেন ছুটতেও পারছে না আর। এ হলো কি তার? ইতিমধ্যেই শিবুর পেছনে সারি সারি রাক্ষসীর দল ধেয়ে আসে। তাদের অজস্র ঘুঙুরের আওয়াজ ও পদধ্বনিতে আলোড়িত হয়ে ওঠে জঙ্গল। সঙ্গে তাদের সবার মুখ থেকে বেরিয়ে আসা গা ঠান্ডা করা হিংস্র গর্জন। শিবু মুখ ফিরিয়ে তাকায়। তার দিকে ধেয়ে আসা পিশাচিনীর ঝাঁক দেখে বুক ঠান্ডা হয়ে আসে শিবুর। সে আরো বেগ বাড়ায়। কিন্তু আর কতক্ষণ এভাবে ছুটবে সে? না, জঙ্গল পাতলা হয়ে আসছে। শিবুর বুকে বল আসে। সে শরীরের ভেতরের শেষ জীবনী শক্তিটুকু দিয়ে আরো বেগ বাড়ানোর চেষ্টা করতেই এবার একটা পাথরে বিশ্রী হোঁচট খেয়ে ছিটকে পড়ে যায়। তার বাঁ হাতে ধরা ঝুলে থাকা ডান হাতটা পুরোপুরি ছিঁড়ে গিয়ে ছিটকে যায় শূন্যে। আর সে নিজে কিছু বোঝবার আগেই একজোড়া গাড়ির হেডলাইট এগিয়ে আসে তার দিকে। প্রচণ্ড একটা শব্দ, চিৎকার, ধাক্কা। শিবু জ্ঞান হারায়। বলাই বাহুল্য, জ্ঞান হারানোর আগে যে গাড়ির হেডলাইট শিবনাথ বিশ্বাস ওরফে শিবু দেখেছিল ওটা আমারই সাদা অ্যাম্বাসেডর, যাতে চড়ে বন্ধুর বাড়ি থেকে সে রাতে আমি মায়া পাহাড়ির ওই কুখ্যাত রাস্তা দিয়ে ফিরছিলাম। আমার গাড়ির উইন্ডশিল্ডের ওপর আছড়ে পড়া কাটা হাতটা শিবুরই ছিল। যা হোক, তারপর ব্রেক কষে নেমে আমি রাস্তায় শিবুকে যে অবস্থায় দেখেছিলাম সেই বিবরণ আর নাইবা দিলাম। এরপর শিবুকে নিয়ে আমি গাড়ি ঘুরিয়ে সোজা গোড্ডায় গিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করি। তারপর দিন দশেক জমে মানুষে টানাটানির পর শিবুর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরলেও তার এ কাহিনী কেউ বিশ্বাস করে না। হাসপাতাল থেকে তাকে পাগল বলে ঠাওরায়। জ্ঞান ফেরার খবর পেয়ে কলকাতা থেকে আমি গোড্ডায় যাই দেখা করতে। এরপর হাসপাতালের বেডে শুয়ে শুয়েই বৃদ্ধ শরীরের ২১ বছরের শিবু যখন এই অবিশ্বাস্য কাহিনী আমাকে শুনিয়েছিল, প্রথমটায় আমিও ভেবেছিলাম ঘটনার আকস্মিকতায় তার সত্যিই মাথা খারাপ হয়ে গিয়েছে। কিন্তু চুঁচুড়োয়
শিবুকে তার বাড়িতে পৌঁছতে গিয়ে শিবুর সব কথার সত্য প্রমাণ আমি তখনই পেয়েছিলাম, তার মা বাপের সঙ্গে আলাপ করে। শিবুর ২১ বছরের জন্মদিনে তোলা তার যুবা রূপের শেষ ছবিটা দেখে থ হয়ে গিয়েছিলাম। নিজের জোয়ান ছেলেকে ডান হাত খুইয়ে রাতারাতি বুড়িয়ে যেতে দেখে বৃদ্ধ মা বাবার হাহাকার সেদিন নিজের চোখে যদি না দেখতাম, তাহলে হয়তো মানতামই না অদৃষ্টের লিখন এতটা মর্মান্তিক হতে পারে।